ওকে। সো লিঙ্কডইন মার্কেটিং এর এই পার্টগুলো আমরা শেষ করেছিলাম। আমরা কি কিসে ছিলাম? এতটুকুই মনে হয় গিয়েছিলাম, রাইট? এর পরের পার্টগুলোতে যাইনি। চলুন এই পরের পার্টগুলোতে চলে যাই। ওকে। এখানে অ্যানালাইটিক্স অপশনের মধ্যে আমি আপনাদের লিঙ্কডইন এর কিন্তু সবকিছুই দেখাবো। তো এখানে এরকম থাকতে পারেন যারা আসলে লিঙ্কডইন নিয়ে মোটামুটি চিন্তা করেন, অলরেডি করছেন। আর এখানে কিন্তু মেক্সিমামই কিন্তু অনেকে নতুন। তো ক্লাস কিন্তু আমার সবার জন্যই। ওকে? সো আমার যা আছে সবকিছুই কিন্তু এখানে দেখানো হবে। তো অ্যানালাইটিক্স এ চলে আসি। অ্যানালাইটিক্স এ আপনার কত ইমপ্রেশন আছে, ফলোয়ার আছে, ভিউ আছে। এই জিনিসগুলো আপনি অ্যানালাইটিক্স এর এই অপশনগুলো থেকে দেখতে পারবেন। পোস্ট গুলো, কমেন্ট গুলো, হ্যাঁ? অর্থাৎ ওভারঅল যে সকল বিষয়গুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন। এরপরে চলে আসি অ্যাবাউট সেকশনে একটু চলে যাই। এখান থেকে আপনি সুন্দর করে একটা অ্যাবাউট সেকশন এখানে লিখতে হবে। অর্থাৎ আপনাকে নিয়ে সুন্দর করে একটা অ্যাবাউট সেকশন লিখবেন। যেখানে দেখেন কতগুলো ওয়ার্ডের একটা অ্যাবাউট সেকশন আপনাকে দিয়েছে ২৬০০। ২৬০০ ওয়ার্ডের কিন্তু একটা অ্যাবাউট সেকশন আপনাকে দিয়েছে। তো আপনি কিন্তু সুন্দর করে একটা অ্যাবাউট সেকশন লিখতে পারেন। অর্থাৎ এখানে কি বলছে দেখেন, আপনার এক্সপেরিয়েন্স যেগুলো আছে, কত বছরের এক্সপেরিয়েন্স আছে, কোন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, আপনার স্কিল কি আছে, হ্যাঁ? অ্যাচিভমেন্ট গুলো কি আছে, আপনার জব এক্সপেরিয়েন্স গুলো কি আছে, এই সকল বিষয়গুলো কিন্তু আপনার এই অ্যাবাউট সেকশনটার মধ্যে সেট করতে হবে। অর্থাৎ একজন মানুষ এসে আপনার যখন এই অ্যাবাউট সেকশনটা দেখবে তখন যেন সে এ টু জেড আপনার সম্পর্কে ওভারঅল সবকিছু যেন ভালো করে বুঝে যায় যে অ্যাজ লাইক আপনি কি বা আপনি কি করছেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই কারণে এই অ্যাবাউট সেকশনটা অনেক সুন্দর করে লিখতে হবে। আরেকটা বিষয় মনে রাখবেন, একটু আই ক্যাচি করার চেষ্টা করবেন শুরুর দিক থেকে। আর পাশাপাশি দেখেন এখানে ২৬০০ ওয়ার্ডের একটা অ্যাবাউট সেকশন লিখতে বলেছে। এখন ২৬০০ ওয়ার্ডের একটা অ্যাবাউট সেকশন লিখতে বলেছে বলে আমি যে ২৬০০ ওয়ার্ডেরই একটা অ্যাবাউট সেকশন লিখবো, বিষয়টা কিন্তু এমন না। আপনি সুন্দর করে নিজের সামারিজ গুলো তুলে ধরবেন যেন একজন অডিয়েন্স বা একজন লিনক্ডইনের মধ্যে যে কানেকশন যারা কাজ করছে ওই তারা এসে যেন আপনার প্রোফাইলটাকে পড়ে স্বাচ্ছন্দ্য বোধ করে। এখন আপনি একটা বড় ব্লগ আর্টিকেলের মতো ২৬০০ ওয়ার্ডের একটা হচ্ছে লিখে রাখলেন, এটা দেখতেও কিন্তু ভালো লাগবে না। হ্যাঁ, সো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আপনাকে অবশ্যই শর্টকাট সুন্দর আর্টিকেল লিখলে আপনার জন্য কিন্তু এইটা বেটার হয়। তো একটা সামারাইজ আমি ওভাবে করে লিখবেন আপনি। সামারাইজ গুলো লিখে তারপর কাজ করবেন। অর্থাৎ আপনার এটার ভেতরে সবকিছু রাখবেন। দেখেন পাশাপাশি আপনাকে একটা স্কিলের জন্য এখানে বলা আছে। তো আপনি এখানে আপনার যে ৫টা স্কিল এখানে অ্যাড করবেন। আহ সেক্ষেত্রে আপনি কোন স্কিল গুলো অ্যাড করবেন সেটা কিন্তু আপনি বেটার জানেন। ৫টা স্কিল এখানে ৫ রকম হবে। ৫টা ক্যাটাগরি ভিত্তিক হবে, কোনো সমস্যা নেই। ধরেন ডিজাইন, আপনি ডিজিটাল মার্কেটিং বলছেন, গ্রাফিক ডিজাইন বলছেন, ভিডিও এডিটিং বলছেন, ওয়ার্ডপ্রেস বলছেন, এসইও বলছেন। এরকম করে আপনার খুশি মতো আপনি ৫টা স্কিল এখানে আপনার মতো করে আপনি অ্যাড করে ফেলবেন। হ্যাঁ, কোনো সমস্যা নাই। এখানে স্কিলের ক্ষেত্রে আপনার ক্যাটাগরি আলাদা থাকুক, আপনার ডিফারেন্ট ক্যাটাগরির আপনি স্কিল থাকতে পারে, আরো অন্যান্য জব এক্সপিরিয়েন্স আপনার থাকতে পারে, সেগুলো আপনি যেই ৫টা স্কিল আপনার জন্য খুব ইফেক্টিভ হবে এবং যে ৫টা স্কিল আপনি এখানে অ্যাড করলে আপনার প্রোফাইল আরো বেশি হচ্ছে আই ক্যাচি হবে, আরো বেশি ডিমান্ডিং একটা প্রোফাইল আপনার হবে। ওই রিলেটেড স্কিল গুলোকে এখানে অ্যাড করবেন। এখানে অনেকেই থাকতে পারেন যার ৫টা না আরো অনেক বেশি স্কিল আছে। তো ওই ১ম ধাপ থেকে শুরু করে যেগুলা ১ম ধাপে পড়বে, যেগুলা খুব ভালো, সেই স্কিল গুলো এখানে এড করে ফেলবেন। ওকে। তো আপনার স্কিল গুলো এখানে এড করে ফেলবেন আপনার অ্যাবাউট সেকশনের ভেতরে। তারপরে এখানে আসি পোস্টের ক্ষেত্রে। দেখেন লিঙ্কডইন এর ভেতরে আমার পোস্ট গুলো কিন্তু অনেক সুন্দর হতে হবে। অর্থাৎ আমি ফেসবুকের ভেতরে যা খুশি তাই করে থাকি, এসব কিন্তু এই প্রোফাইলে প্রফেশনাল লিঙ্কডইন এর অ্যাকাউন্টে হবে না। আপনি যখন খুশি যা খুশি সেটাই আপনি এখানে এপ্লাই করবেন।
সেটা কিন্তু হবে না। অবশ্যই, অবশ্যই প্রফেশনাল থাকতে হবে। অ্যাজ লাইক আপনি প্রফেশনাল ভাবে ধরেন কারো সাথে মিটিং অর্গানাইজ করেছেন, কোনো একটা মিটিং প্রেস করেছেন, একটা কিছু করছেন। কতজন জয়েন করেছেন আপনারা? ২৭ জন। কি হয়েছে? কি রিপ্লে করব? তাকিয়া ইসলাম? কোনটা? স্কিল এর অ্যাবাউট সেকশন এর কথা বলছেন? আপনি মনে হয় একটু পরে জয়েন করেছেন মেবি। আচ্ছা এখানে আসি। আ ধরেন উম আমি এরকম একটা কিছু লিখলাম যে আপনার ইউটিউব মার্কেটিং চ্যানেল সম্পর্কে কিছু টিপস আপনি এখানে প্রোভাইড করতে যাচ্ছেন। এরকম কিছু একটা আপনি এখানে দিলেন। এখন আপনার চ্যানেলের উপরে কিন্তু ডিপেন্ড করে ডিপেন্ড আপনার চ্যানেল, হ্যাঁ? তো আপনার চ্যানেলের উপরে কিন্তু ডিপেন্ড করে এই জিনিসগুলো কিন্তু পোস্ট করতে হবে। ঠিক আছে? তো আপনি সবকিছু কিন্তু প্রফেশনাল জিনিসগুলো এখানে পোস্ট করবেন। অ্যাজ লাইক ধরেন আপনি চ্যানেল ক্রিয়েট করেছেন যেই বিষয়গুলো নিয়ে, সেই বিষয় সম্পর্কে কিন্তু এখানে টিপস দিবেন। আমি কয়েকটা ক্যাটেগরি বলছি যে অ্যাজ লাইক ধরেন সার্ভিস। এখন আপনি আ সাপোজ ধরেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড সার্ভিস গুলো দেন। আপনার এজেন্সি আছে। এখন আপনার কি কাজ হবে? আপনার LinkedIn এর ভেতরে আপনার মেইন কাজগুলো কি হবে? যে কিভাবে বিজনেসটাকে ভালোমতো গ্রো করা যায়। এড ক্যাম্পেইন এর ক্ষেত্রে কি, কি বিষয়গুলো মাথায় রাখা দরকার। একটা ইউটিউব চ্যানেল থাকা দরকার কিনা? ইউটিউব চ্যানেলের টিপস গুলো কি হতে পারে? একটা ওয়েবসাইটের জন্য কি জিনিসটা বেশি ইম্পোর্টেন্ট? বা বিজনেসের জন্য ওয়েবসাইটটা আপনার কতটুকু ইম্পোর্টেন্ট? এই বিষয়গুলোকে মাথায় রেখে হাইলাইট গুলো করতে হবে। পাশাপাশি আপনার বিজনেস গুলোকে অন্যভাবে অর্থাৎ ডিরেক্টলি ভাবে না ভেবে ইনডিরেক্টলি ভাবে আপনাকে মানুষের কাছে হাইলাইট করতে হবে। অ্যাজ লাইক আপনি কারোর সাথে মিটিং এ অর্গানাইজ করেছেন, মিটিং করছেন, সেটা নিয়ে আপনি হাইলাইট করেন। আপনার বিজনেসে ভালো একটা প্রফিট গেইন হয়েছে, সেটা নিয়ে আপনি ইনক্রিজ করেন, হ্যাঁ? মানে প্রফেশনাল যে বিষয়গুলো আছে সেই জিনিসগুলো আপনি সবসময় লিনক্ডইন এর মধ্যে তুলে ধরার চেষ্টা করবেন। আচ্ছা এখন প্রোডাক্টের ক্ষেত্রে আসেন। আপনি ধরেন কিসের কথা যদি বলি ধরেন বাইক কোম্পানি নিয়ে আপনি কাজ করেন। এখন বাইক কোম্পানির ক্ষেত্রে আপনি লিনক্ডইন এর মধ্যে কি কাজ করবেন? আপনাদের অ্যাজ এ বিজনেসম্যান বাইক সেলার, তো সেই ক্ষেত্রে বাইকের কি, কি সুবিধা আছে, কি, কি অসুবিধা আছে? কোন, কোন মডেলের বাইক এখন নতুন ২০২৫ সালে আপ টু ডেট আসতেছে? কোন কান্ট্রির বাইকগুলো বেশি ভালো ফর্মে আছে? আ আপনার হচ্ছে ফুয়েল কত লিটার যেই বিষয়গুলো থাকে ওগুলো বেশি নিলে ভালো হয় কিনা। তারপর আপনার বাইকের মধ্যে তো আরো অনেক কিছু আছে। লং ড্রাইভ এর ক্ষেত্রে কোন বাইকগুলো বেশি কমফোর্টেবল ফিল হয়। বিভিন্ন রকম বিষয়গুলো আছে। বিভিন্ন রকম অ্যাক্সেসরিজ প্রোডাক্ট গুলো নিয়ে কিন্তু কাজ করতে পারে। অ্যাজ লাইক হেলমেট, হেডফোন, ব্লুটুথ হেডফোন, চার্জার, হ্যাঁ? মোবাইলের ব্যাক কভার অনেক বিষয় কিন্তু এখানে আছে। আরো স্পিকার অনেক বিষয়। এই জিনিসগুলো কি করতে পারেন? আপনি আপনার LinkedIn এর মধ্যে হাইলাইট করতে পারেন। যে আপনি এই প্রোডাক্ট গুলো এইভাবে করে কাজগুলো করতে পারেন। অ্যাজ লাইক প্রফেশনাল, অ্যাজ এ বিজনেসম্যান হিসেবেও এইভাবে করে আমরা প্রফেশনাল ভাবে কাজগুলোকে করব। বুঝতে পেরেছেন? প্রফেশনাল ভাবে চিন্তা ভাবনা করব। এইভাবে করে আমাদেরকে কি করতে হবে এখানে? LinkedIn এর মধ্যে পোস্ট গুলোকে ক্রিয়েট করতে হবে। পাশাপাশি আমাদের যেই কাজ করতে হবে সেটা হচ্ছে আ LinkedIn এর মধ্যে সাপোজ ধরেন এটা ধরেন হেডলাইন। আমি জাস্ট এমনি ডেমো পারপাসে আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের সাপোজ এখান থেকে একটা ইমেজ নেই। আপনারা আসলে পোস্ট জানেন আমার না দেখালেও কিন্তু চলে যে আসলে পোস্ট গুলো নিয়ে যেহেতু ভিডিও। আমি এখন আর ডাউনলোডে গেলাম না। ডাউনলোড ছাড়াই আমি কপি করলাম। সময় নাই এসব এখন।
আসবে না। উহু। আচ্ছা, যেকোনো একটা ইমেজ নিয়ে বসাই দিই দাঁড়ান। যেকোনো একটা ইমেজ নিয়ে বসাই দিলাম। নেক্সট এ যান। বসাই দিলাম। ইচ্ছে করলে এখান থেকে আপনি বিভিন্ন টাইপের ইমোজি গুলো এখানে ব্যবহার করতে পারেন। অনেক টাইপের ইমোজি আছে। যে কোনো ইমোজি চাইলে এখান থেকে ব্যবহার করতে পারেন। ধরেন এই ইমোজি আপনি কন্টাক্টের জন্য ব্যবহার করেন। সাপোজ ধরেন দিলাম একটা। আরো অন্যান্য ইমোজি গুলো তো আছেই, সেগুলো এখানে আপনার হাইলাইট করতে পারেন, ব্যবহার করতে পারেন। চাইলে এখানে কিন্তু শিডিউল ফর লেটার, অর্থাৎ আপনি কিন্তু লিঙ্কডইন এর মধ্যে শিডিউলও করে রাখতে পারেন অ্যাজ লাইক ফেসবুকের মতো। হ্যাঁ, এখানে শিডিউলের অপশন আছে, এই যে দেখেন, এই ডেট এন্ড টাইমটা দিয়ে দিয়ে নেক্সট দিয়ে দিবেন, ও ওর মতো শিডিউল হয়ে যাবে। ঠিক আছে? যদি শিডিউল না চান, আপনি কিন্তু পোস্ট করে দিলে আপনার এইখানে কিন্তু এটা পোস্ট হয়ে যাবে নরমাল ওয়ে। এগুলো আপনারা বোঝেন, এগুলো না দেখানোর কিছুই নাই। তো ক্রিয়েট এ পোস্ট, এখান থেকে আমরা পোস্ট করতে পারবো। এখানে আপনার এক্সপিরিয়েন্স গুলোতে একটু আসি, চলুন। নতুন নিতে যাচ্ছি। আচ্ছা, এখানে আসি। আপনাকে যেটা করতে হবে এখানে অ্যাড এক্সপিরিয়েন্স। লিঙ্কডইন কিন্তু প্রোফাইল একটাই হয়। এখানে এমন এমন না যে আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনি এক একটা প্রোফাইল ক্রিয়েট করবেন। বিষয়টা কিন্তু এমন না, হ্যাঁ? তো এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ওভারঅল যতগুলো স্কিল আছে সকল এক্সপিরিয়েন্স গুলো আপনাকে এখানে এড করে দিতে হবে। আপনার যত টাইপের এক্সপিরিয়েন্স আছে, যত টাইপের সবগুলো এখানে এড করবেন। অ্যাজ লাইক আপনি কখনো ব্যাংকে চাকরি করেছেন, না কখনো অ্যাকাউন্টেন্টের চাকরি করেছেন, ট্যাক্সে চাকরি করেছেন, হ্যাঁ? আপনি কোনো সচিবালয়ে চাকরি করেছেন, অ্যাজ লাইক যে কোনো কিছু, হ্যাঁ? তো আপনি হচ্ছে বাংলাদেশের বাইরেও কোনো কোম্পানিতে কোনো এক্সপিরিয়েন্স আপনার আছে, যা খুশি তাই। যে টাইপেরই ক্যাটেগরি হোক না কেন, আপনার ১০ টাইপের এক্সপেরিয়েন্স আছে। ১০ টাইপের ক্যাটেগরি নিয়ে আপনি কাজ করেন। আপনি এখানে ১০ টাইপের ক্যাটেগরিটাই এখানে সাবমিট করবেন, হ্যাঁ? অর্থাৎ আপনার যাবতীয় যা এক্সপেরিয়েন্স আছে সবই এখানে এড করতে হবে। যেটা আপনার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স, সেগুলোর জন্য আপনার কিন্তু এখানে এন্ড ডেটটার দরকার নেই। এন্ড ডেটার দরকার আছে। যেটা প্রিভিয়াস এক্সপেরিয়েন্স সেটার জন্য কিন্তু এখানে এন্ড ডেটের দরকার আছে। আচ্ছা, আর যেটা প্রিভিয়াস এক্সপেরিয়েন্স না, কারেন্ট, সেটার জন্য আপনার এন্ড ডেটের দরকার নাই। তখন আপনি এন্ড ডেটটা তুলে ফেলবেন। ঠিক আছে? এভাবে করে আপনি একটার পর একটা এক্সপেরিয়েন্স গুলোকে এখানে ইচ্ছামতো এড করতে থাকবেন। ঠিক আছে? এডুকেশনের বিষয় তো আগেই দেখিয়ে দিয়েছি আপনাদেরকে, যে এডুকেশন গুলো কি। এখানে আপনাদের মতো করে এখানে এডুকেশন গুলোকে সিলেক্ট করে ফেলবেন। ওকে? আচ্ছা, এখন গেল এইটার আসল বিষয়। এছাড়া আসেন আরো অনেক কিছু বিষয় এখানে আছে। হোম সেকশনে গিয়ে আপনি দেখেন, এখান থেকেও কিন্তু আপনি পোস্ট করতে পারবেন। এই যে সেম ইন্টারফেস, আপনাকে সেম ইন্টারফেস কিন্তু এই জায়গাও দেখাবে। অর্থাৎ আমরা চাইলে হোম থেকেও করতে পারবো, আবার চাইলে অ্যাক্টিভিটি থেকেও ওখান থেকেও করতে পারবো। ঠিক আছে? এখানে দেখেন পোস্টের বিভিন্ন জিনিসগুলো আপনারা দেখবেন, কে কিভাবে করে পোস্ট গুলো দিচ্ছে। দেখেন, লিঙ্কডইনের মধ্যে কিন্তু খুব বেশি কথাবার্তা বলার কোনো দরকার হয় না। ঠিক আছে? লিঙ্কডইনের মধ্যে কিন্তু খুব বেশি কথাবার্তা বলার দরকার নাই। দেখেন, সিম্পলি অল্প স্বল্প কথাবার্তা বলবে। নিজের মতো করে এই যে ইমেজ গুলো ব্যবহার করবে। দেখেন, খুব বেশি দরকার হয় না কথা। উনি অনেক কিছু লিখেছে, কারণ আছে। হয়তো উনি কিছু বলতে চাচ্ছে ওরকম ভাবে, কেয়ার পারসন বিজনেস। আচ্ছা, এই যে এখানে ইমেজটাও কিন্তু বড় ফ্যাক্ট। হ্যাঁ, এখানে ইমেজটা খুব বেশি ফ্যাক্ট। আপনি আপনার মতো করে পোস্ট করবেন। আচ্ছা, কিভাবে পোস্ট গুলো খুঁজবেন সেগুলো আমি বলে দেব। আপনি তো একটা ক্যাটাগরি ওয়াইজ চলতেছেন, এখন সবার পোস্ট দেখে তো আপনার লাভ নেই। অর্থাৎ একেকজন একেকটা ক্যাটাগরি নিয়ে কাজ করছে, একেকজন একেক টাইপের পোস্ট ক্রিয়েট করছে। তো সেক্ষেত্রে আমার তো সবার পোস্ট গুলো এভাবে করে ঘুরে ঘুরে দেখে দেখে লাভ নেই। আমি আমার পোস্ট গুলো লাগবে, রাইট? তো এগুলো করবো, একটু এখানে চলে আসি, বাটন গুলো একটু দেখি তারপরে।
মাই নেটওয়ার্ক থেকে আপনি কানেকশন কতগুলো আছে দেখতে পারবেন, ফলোয়ার দেখতে পারবেন, গ্রুপে কতগুলো গ্রুপে অ্যাড আছেন সেগুলো দেখতে পারবেন, ইভেন্ট গুলো দেখতে পারবেন, পেজ দেখতে পারবেন। ওভারঅল বিষয়গুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। জবটা আমি একটু পরে যাই। মেসেজিং এর মাধ্যমে মেসেজের বিষয়গুলো দেখতে পারবেন। কে আপনাকে মেসেজ দিয়েছে, কে কি করেছে না করেছে এই বিষয়গুলো এই যে এখান থেকে দেখতে পারবেন। কে আপনাকে মেসেজ দিয়েছে। তারপরে নোটিফিকেশন তো অবশ্যই, কোনো নোটিফিকেশনে কোনো কিছু এসেছে কিনা এই জিনিসগুলো আপনাকে বারবার চেক করতে হবে। অল দিয়ে দিবেন, অসুবিধা নাই। আচ্ছা, এখন চলে আসি। আমরা যদি একটু চলে যাই মিতে, আবার ভিউ প্রোফাইলে চলে যাই। এখানে আসি, সার্চ বাটন আছে আমাদের। আমরা এখান থেকে যে কোনো কিছু সার্চ করি না কেন, দেখি কি হয় সার্চ করার ফলে। লাইক ধরেন আমি এখানে ডিজিটাল মার্কেটিং এটা লিখে সার্চ করলাম। দেখেন এই কিওয়ার্ডটা প্রেস করার সাথে সাথে ও আমাকে কি কি বলছে। আমি কিন্তু সি অল রেজাল্টে এখনো যাইনি। ও আমাকে বলছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস, ডিজিটাল মার্কেটিং গ্রুপ, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল ম্যানেজার, স্পেশালিস্ট, ইন্টার্ন, অনেক কিছু এখানে বলছে, এক্সিকিউটিভ এসে। হ্যাঁ, আপনি আসলে ডিজিটাল মার্কেটিং যে লিখেছেন আপনার কি চাই এটা কিন্তু ও আপনাকে জিজ্ঞেস করতেছে। ঠিক আছে? সো এইটার জন্য আমি শুধু ধর ডিজিটাল মার্কেটিং লিখলাম, লিখে এখানে ইন্টার প্রেস করলাম। ওখানে কিন্তু কোনো কিছু সাজেশনে আমি যাইনি। আপনি চাইলে ওখান থেকে স্পেসিফিক যে জিনিসটা চান সেটাতেও সিলেক্ট করতে পারেন। আপনি চাইলে কিন্তু এখানে শুধু ডিজিটাল মার্কেটিং লিখেও আসতে পারেন। এখন আসেন মজার বিষয় একটু দেখি, ভালো করে বোঝার চেষ্টা করবেন। লিঙ্কডইনে এমন কোনো কিছু যে নাই, সবই সম্ভব লিঙ্কডইন থেকে। ডিজিটাল মার্কেটিং লিখলাম, লিখে এখানে আমি যদি একটু যাই, দেখেন তো কি কি দেখতে পাচ্ছি। জব, পোস্ট, গ্রুপ, পিপল, সার্ভিস, কোর্স, কোম্পানিজ, প্রোডাক্ট, স্কুল, ইভেন্ট, অনেক কিছু দেখতে পাচ্ছি। এইখানটাও কিন্তু অনেক কিছু আছে। হ্যাঁ, জবস, পিপল, পোস্ট, গ্রুপ, সার্ভিস, পিপল, হ্যাঁ সেম জিনিস এখানে। মোর জবস, অনেক কিছু আছে। এখন আপনার কি দরকার, আপনি যে কিওয়ার্ডটা প্রেস করেছেন সেই রিলেটেড আপনার কি দরকার সেটাও আপনাকে জিজ্ঞেস করছে। তুমি কি ডিজিটাল মার্কেটিং জবস দেখতে চাচ্ছ, পোস্ট দেখতে চাচ্ছ, যা কারা কারা ডিজিটাল মার্কেটিং রিলেটেড এখানে পিপল আছে লিঙ্কডইন এর ভেতরে, যারা এখানে কালেকশন বিল্ড আপ করে রেখেছে তাদেরকে দেখতে চাচ্ছ, ওদের সার্ভিস, ওদের কোর্স, ওদের প্রোডাক্ট, আসলে অ্যাজ লাইক তুমি কি দেখতে চাচ্ছ। সাপোজ ধরেন আমি যদি একটু পোস্টে যাই, দেখেন ডিজিটাল মার্কেটিং পোস্ট গুলো কিন্তু আপনি চাইলে ইন্ডিভিজুয়ালি দেখতে পারেন যে আসলে এক একজন কি রিলেটেড পোস্ট করেছে। উনি কিন্তু সিইও, হ্যাঁ, তো উনি সিইও, সেই হিসাবে এই যে মাত্র 43 মিনিটস আগে একটা পোস্ট করেছে। দেখেন, আর ইউ রেডি টু সেল ইউর দ্য বিজনেস ইন দ্য 2025। উনি কিন্তু উনার মতো করে কিন্তু পোস্ট গুলো দিয়ে যাচ্ছে, তা নর্মাল ওয়ে, ছোট কিছু কথাবার্তা, কতটুকু কি হয়েছে 2023 সালের কিছু কথা বলেছে, এখন কত ডলারে যাচ্ছে, আর কিছু হ্যাশট্যাগ ইউজ করে বিষয়গুলোকে কানেক্ট করেছে। অর্থাৎ কেউ যদি এই রিলেটেড কিওয়ার্ড গুলো প্রেস করে তাও যেন ওর বিষয়গুলো এখান থেকে হাইলাইট হয়। তো এই যে দেখেন এই পোস্ট গুলো ওর মতো করে এখানে প্রেস করেছে। এরকম টাইপের আরো অনেকগুলো পোস্ট আমরা দেখতে পাবো। ইন্ডিভিজুয়ালি আরো টাইপের যদি পোস্ট দেখতে চাই সেগুলোও দেখতে পাবো। তো যারা যারা আসলে এই রিলেটেড পোস্ট গুলো করেছেন এগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। তার মানে একটা স্কিল হয়ে গেল যে আসলে আমার যে রিলেটেড হোক, আপনি এখানে যে কোনো কিছু লিখে সার্চ করেন, আপনার কিন্তু যারা ওই রিলেটেড পোস্ট গুলো লিঙ্কডইন এর মধ্যে দিয়েছে ওই পোস্ট গুলো কিন্তু আপনার সামনে চলে আসবে। সো সেটা আপনার জন্য বেটার হবে যে কে কিভাবে পোস্ট গুলো দিচ্ছে, কিভাবে আসলে কানেকশন গুলো পাচ্ছে, কিভাবে আমি দিব, এই জিনিসগুলো কিন্তু আপনি বুঝে যাবেন। ঠিক আছে? আচ্ছা, উম, তো এটাতে যাই। ওকে, এখানে দেখেন ভিউ জবস আছে, ডিজিটাল মার্কেটিং ইন্টার্ন লাগবে, স্টুডেন্ট, এই যে স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্ট লাগবে, এই যে ভিউ জব, এই জবের জন্য কিন্তু সে পোস্ট করেছে। ঠিক আছে? এই যে দেখেন ভিউ জব, ভিউ ইয়াতে গেলাম, দেখেন এখানে আপনার 3 ঘন্টা আগে পোস্ট করেছে। এখন এখানে 12টা অ্যাপ্লিকেন্ট এখানে আছে। দেখেন অন সাইট পার্ট টাইমের জন্য লাগবে। ইজি অ্যাপ্লাই, আপনি চাইলে কিন্তু এখানে অ্যাপ্লাই করে ফেলতে পারেন। আরো ডিটেলস দেখে চাইলে এখান থেকে কিন্তু অ্যাপ্লাই করে ফেলতে পারেন। তা পোস্ট থেকেও কিন্তু আমরা চাইলে কি করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। অ্যাপ্লাই এর বিষয়টা এত মানে কঠিন না, ইজি একদম। আমি যদি যাই নর্মাল, আমি পোস্ট থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম। আচ্ছা, এখন আসি, পোস্ট হলো, এখন আমার তো আরো অনেক কিছু দরকার।
রাইট? এই যে জাস্ট ক্লিক করবেন, দেখেন এখানে কিন্তু অনেক কিছু চলে গেছে। পিপল চলে গেছে, আপনার পোস্ট শুধু রয়ে গেছে। এছাড়া আমাদের তো জব লাগবে, গ্রুপ লাগবে, সার্ভিস লাগবে, রাইট? অনেক কিছু লাগবে না? আচ্ছা, এখন একটু গ্রুপে যাই। চলুন। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে বিভিন্ন গ্রুপের সাথে অ্যাড হয়ে থাকবেন। খুবই জরুরি। ডিজিটাল মার্কেটিং এর প্ল্যাটফর্ম হোক, যে কোনো কিছু নিয়ে আপনারা কাজ করেন না কেন, ওদের সাথে অবশ্যই জয়েন করার চেষ্টা করবেন, বিভিন্ন গ্রুপের সাথে আপনারা। আচ্ছা, এখন একটা কথা আছে এখানে। দেখেন এখানে 2 মিলিয়ন মেম্বার আছে, এখানে 2 মিলিয়ন 548 কে মেম্বার, 5,48,000 মেম্বার আছে। এখন এখানে একটা বিষয় আছে। আপনি চাইলে গ্রুপে যদি হচ্ছে নক দেন যে আমাকে অ্যাড করেন, আপনার প্রোফাইলটা সুন্দর না, আপনি সুন্দর না, আপনার কাজকর্ম ভাল লাগছে না, আপনি সেরকম এক্সপিরিয়েন্স লোক না, আপনাকে কিন্তু ভালো কোনো গ্রুপে অ্যাড করবে না। এটাই স্বাভাবিক বিষয়। যেরকম 2 মিলিয়ন আছে এখানে, দেখেন 5,48,000 অলরেডি মেম্বার আছে এখানে। এগুলো জায়গা আসলে জয়েন একটু না করার সম্ভাবনাটাই একটু বেশি হয়ে থাকে। তারপরে আমরা চেষ্টা করব জয়েন হওয়ার জন্য, হ্যাঁ? না হলে অন্য পেজে যাব। অন্য পেজে যেয়ে এখানে খুঁজবো, অসুবিধা কি? যেরকম এই যে 22,000, 24,000, 20,000, 15,000, এরা তো কম, এরা তো নতুন। এদের পেজে বা এই যে দেখেন 12,000, 10,000 মেম্বার আছে। এদের জন্য তো আমি জয়েন হচ্ছে জয়েনের জন্য এপ্লাই করতেই পারি, তাই না? আমার আমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জয়েন করবে। সবসময় মনে রাখবেন, লিঙ্কডইন এর মাধ্যমে বিভিন্ন গ্রুপে সবসময় জয়েন থাকবেন আপনারা। ভালো ভালো গ্রুপ, সেটা অবশ্যই বাইরের গ্রুপগুলোই বেশি থাকে। তো গ্রুপে জয়েন হলে আপনার জন্য একটা ভালো কি, যে ওই গ্রুপের মেম্বার, আপনি ওই গ্রুপে জয়েন হওয়ার কারণে গ্রুপে আপ টু ডেট আপনি থাকতে পারতেছেন। ওরা কিভাবে চলছে, কিভাবে হচ্ছে, একটা কোম্পানির জন্য কি কি জিনিসগুলো দরকার, এইটা আপ টু ডেট থাকার পাশাপাশি আপনাকে লিঙ্কডইনে যদি কোনো কারণে কোনো কাজ আসে লিঙ্কডইনের ভেতরে, যে ধরেন প্রমোশনাল কোনো কাজ যদি আসে, এরকম টাইপের প্রমোশনাল কাজ হতে পারে যে কোন একটা ডিজাইন, কোন একটা প্রমোশনাল কোনো কিছু, ধরেন আমার গ্রাফিক্স এর ক্ষেত্রে যদি কথা বলি, বা অন্যান্য মার্কেটিং এর ক্ষেত্রে যদি কথা বলি, যে তুমি আমার প্রোডাক্ট, আমার সার্ভিস গুলোকে প্রমোশনাল করে দাও লিঙ্কডইন এর মধ্যে, অ্যাজ লাইক যেন অন্তত 5 লাখ মেম্বার দেখতে পারে। সাপোজ ধরেন 5 লাখ মানুষের কাছে যেন এই একটা যায়, অন্তত 5 লাখ মানুষ যেন এই একটা দেখে। এখন আপনি কি ইন্ডিভিজুয়াল ভাবে 5 লাখ মানুষের গ্রুপের মধ্যে যে গ্রুপে না, ইন্ডিভিজুয়াল ভাবে কানেকশন পাঠিয়ে তাদেরকে ইন্ডিভিজুয়াল ভাবে দেখাতে পারবেন? 5 লাখ কি কম কথা? একজন একজন করে ধরে ধরে। কিন্তু আপনার যদি একটা গ্রুপের সাথে অ্যাড থাকে, হলে কিন্তু আপনি পারবেন। তাহলে কিন্তু আপনি পারবেন। 5 লাখ মানুষ তো 5 লাখ মানুষ বলে, বাজেটটা ওরকম থাকে, তখন 1 লাখ মানুষের কাছে তুমি আমার অ্যাডটাকে নিয়ে যাও, অথবা 50,000 মানুষের কাছে তুমি আমার অ্যাডটাকে নিয়ে যাও। তাহলে আপনি কি করলেন, 4-5টা গ্রুপে যদি অ্যাড আপনার আগে থেকেই থাকে, আপনি জাস্ট ওই গ্রুপের মধ্যে পোস্ট করে দিলেই কিন্তু সবাই ওই অ্যাডটা কিন্তু দেখতে পাচ্ছে। যার যার দরকার হচ্ছে সে কিন্তু নক দিচ্ছে, সে কিন্তু এইভাবে করেই তার কোম্পানির সাথে প্রোডাক্ট সার্ভিস রিলেটেড কানেকশন কিন্তু বিল্ড আপ করতে পারতেছে। আপনার কিন্তু ইন্ডিভিজুয়ালে সমস্যা সম্ভব না। তো সেক্ষেত্রে আপনি গ্রুপে অ্যাড থাকলে আপনার অনেকটাই সুবিধা আছে, নিজের কোম্পানির জন্য যেরকম সুবিধা, নিজের জন্য যেরকম সুবিধা, আপনি আপ টু ডেট থাকতে পারছেন। পাশাপাশি কোনো এইরকম টাইপের অফার বা ক্যাম্পেইন বা অ্যাড যদি আসে, তাহলে আপনি কিন্তু অনায়াসে তার থেকে পেমেন্টটা নিয়ে আপনি কিন্তু গ্রুপে, লিঙ্কডইনের ভিতরে বিভিন্ন গ্রুপে কিন্তু দিয়ে দিতে পারেন। ঠিক আছে? যেরকম দেখেন এখানে 1,02,000 মেম্বারের একটা আছে, এখানে 15,000, এখানে 20,000, ছোট ছোট যেগুলো আছে সেগুলোতে আপনি আপনার মতো করে জয়েন হয়ে যান। তাইলেই হলো। বিভিন্ন গ্রুপে যদি জয়েন হন, তখন যদি কোনো বড় গ্রুপে আপনার জয়েন রিকোয়েস্ট পাঠান, তখন ওরা দেখবে না, এরা তো আরো অন্যান্য গ্রুপের সাথে অ্যাড আছে, নতুন না। তখন আপনাকে জয়েন হয়তো বা করাই নিতে পারে। আপনি যদি ভালো বড় কোনো একটা গ্রুপে অ্যাড হয়ে যেতে পারেন, 4-5 লাখে বা মিলিয়নের একটা গ্রুপে, তাহলে কিন্তু দেখবেন আপনার কিছু লাগছে না। হ্যাঁ? তো এইটার কাজ আমরা করব, গ্রুপের মধ্যে অ্যাড হওয়ার চিন্তা করব। আচ্ছা, গ্রুপে অ্যাড হলো, ঠিক আছে? এখন চলে যাই, প্রোডাক্ট আছে, সার্ভিস আছে। এই যে বিভিন্ন রকম প্রোডাক্ট গুলো নিয়ে যারা যারা আসলে পোস্ট দিচ্ছে, কাজ করছে, আমরা চাইলে কিন্তু এদের পেজের মধ্যেও ঢুকতে পারি। হ্যাঁ, আমরা চাইলে কি করতে পারি, এদের পেজের মধ্যেও ঢুকতে পারি, এদের পেজের কি আসল বিষয়, কি অবস্থা, কি রিলেটেড, আমাকে এখানে
হচ্ছে অ্যাড গুলো দিচ্ছে, কি বলছে ওরা। আপনি আপনার কম্পিটিটর যারা আছে মানে আপনি যেই প্রোডাক্ট যে সার্ভিস গুলো নিয়ে কাজ করছেন, আপনি নিশ্চয়ই লিনক্ডইনটাও ওই জিনিসটা নিয়ে হাইলাইট করার চেষ্টা করবেন। তো লিনক্ডইনের মধ্যে ওরা কারা আছে আপনার সাথে কম্পিটিটরের জন্য কম্পিটিশন করতে পারে, ওরা কারা আছে ওদের পেজগুলো দেখেন, ওদের পেজগুলোকে ভিউ করেন, ওদের প্রোডাক্টগুলো দেখেন, ওরা কিভাবে লিনক্ডইনের মধ্যে এই প্রোডাক্টগুলো নিয়ে সার্ভিসগুলো নিয়ে কাজ করছে, কেন এত কানেকশন বিল্ড আপ হচ্ছে, কেন ওদের পেজটা এত ভারী হচ্ছে। আপনিও আপনার লিনক্ডইনের মধ্যে এই বিষয়গুলো নিয়ে হাইলাইট করার চেষ্টা করেন। হ্যাঁ, প্রোডাক্ট সার্ভিস ইভেন একই রকম। এখানে দেখেন আমি অনেকগুলো কিন্তু দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এরপরে দেখেন বিভিন্ন রকম কোর্সও কিন্তু এখানে প্রমোশনাল বিভিন্ন ভিডিও এখানে কিন্তু আপলোড দিচ্ছে ১ ঘন্টা আগে এরকম করে দিচ্ছে। বিভিন্ন টুলস নিয়ে, স্ট্র্যাটেজি নিয়ে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমি যেহেতু ডিজিটাল মার্কেটিংটা ওখানে করেছি এটার জন্য কিন্তু ডিজিটাল মার্কেটিংটা দেখছে। রিসেন্ট কিছুক্ষণ আগেই কিন্তু এই পোস্টগুলো দেওয়া হয়েছে। From AI that thinks through problems to workplace collabs, it's time for AI in marketing, ওভারভিউগুলো দেখাচ্ছি আপনাকে। products, and news. A ওভারভিউটা roundup of কোন changes কোন and পেজ what they থেকে could আসছে, mean for your আপনার brand. কোনো কিছু যদি জানা থাকে Looking for a সেটা আপনি good আপনার মতো করে reason বলবেন। to try out generative AI? Well, আচ্ছা, এখন মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটা সেটাতে চলে যাই, চলুন জবসে চলে যাই। আচ্ছা, এখান থেকে কিন্তু আমরা ইজি ওয়েতে সুন্দর করে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারবো। আমার রিমোট জব দরকার, আমার কোম্পানি চয়েস আপনার দরকার। হ্যাঁ, আপনি এখানে কোম্পানি লিখে যদি সার্চ করেন যে কোনো কোম্পানি, ধরেন সাপোজ ধরেন 10 মিনিট স্কুলের আপনার কোনো কিছু সার্কুলার এখানে আছে কিনা, আপনি আপনার মতো করে যেমনি খুশি তেমনি কিন্তু চয়েস করতে পারবেন। আপনি চাইলে এখানে কোম্পানি এরকম যদি আপনি চান যে ওই কোম্পানিটা আমার অনেক ভালো আমেরিকান, ওই কোম্পানিতে আমি রিমোট জব করতে চাই, আমার এই রিলেটেড কোনো জব ওদের ভ্যাকেন্সি খালি আছে কিনা দেখি, জাস্ট আপনি কোম্পানির ওখানে ওই রিলেটেড নেম লিখে সার্চ করবেন, আপনার কিন্তু ওই রিলেটেড নেম চলে আসবে, ভ্যাকেন্সি থাকলে কিন্তু আপনাকে তো দেখাবে। এখন আপনি এখান থেকে চয়েস করতে পারেন, ধর আপনি রিমোট জব করতে যাচ্ছেন, ধর রিমোট, হ্যাঁ, শো দা ১১৪টা রেজাল্ট, এই যে রিমোট জব ধরেন আপনি, এই যে সিলেক্ট হচ্ছে, আপনি চাচ্ছেন ইজি অ্যাপ্লাই করতে, এই যে ইজি অ্যাপ্লাই, ইজিতে অ্যাপ্লাই করতে যাচ্ছেন। এখন আপনার সামনে কিন্তু কি হয়ে গেল, রিমোট রিলেটেড জব কিন্তু এখানে চলে আসছে। আপনি চান অন সাইড অফ পেজ, অন সাইডে অফলাইনে, আপনি কিন্তু অফলাইনেও এখানে চয়েস করতে পারেন, ঠিক আছে। অর্থাৎ আপনি আপনার মতো করে এখানে কিন্তু চয়েস করে ফেলতে পারেন। এখন আপনি কি করবেন, এখান থেকে জবগুলোকে দেখেন, এই যে দেখেন প্রত্যেকটা কিন্তু রিমোট, এই যে দেখেন রিমোট, যেহেতু আপনি রিমোট, এই যে দেখেন আপনি যেহেতু রিমোট হচ্ছে চয়েস করেছেন, যে রিমোট জবগুলো কিন্তু আপনার সামনে আসবে, আর ফুল টাইম হলে ফুল টাইমে আসতো। হ্যাঁ, এখন আপনি এগুলা ওপেন করেন, আপনি দেখেন কয় তারিখ পর্যন্ত লাস্ট ডেট ছিল, কি বলেছে না বলেছে, তারপর এই যে এখানে সবকিছু লেখা আছে, স্যালারি ট্যালারি যা যা দরকার সবকিছু এখানে দেওয়া আছে, আপনি আপনার মতো করে এখানে আইডেন্টিফাই করেন। এরপরে চলে যান ইজি অ্যাপ্লাই, ইজি অ্যাপ্লাই যাওয়ার পরে আপনার এখান থেকে ফোন নাম্বার দিতে বলছে, এই দিতে বলছে, সেই দিতে বলছে। আচ্ছা, এরপরে কি করতে, আপলোড রিজিউম, আপনার মতো করে আপনি এখান থেকে সিভিটা আপলোড করে ফেলবেন। সিভিটা আপলোড করে নেক্সটে যাবেন, নেক্সটে যায় আপডেট দিলেই কিন্তু আপনার সিভিটা তাদের কাছে চলে যাবে। তারপর আপনাকে মেইল করবে অথবা ফোন দিবে, যে কোনো কিছু করবে আপনার যদি ওদের কাছে ভালো লাগে। তাহলে আপনি কি করেন, প্রতিদিন আপনার যে স্কিল গুলো আছে এই রিলেটেড লিঙ্কডইনে বসেন, বসে খুব সুন্দর করে আপনি কি করেন তাদের এই জিনিসগুলো দেখেন। হ্যাঁ, দেখে আপনি এপ্লাই করার চেষ্টা করেন, এখানে বসে বসে অ্যাপ্লাই করার চেষ্টা করেন। আর আপনি প্রতিদিন যদি ৫টা ১০টা করে অ্যাপ্লাই করেন ভালো মতো খুঁজে খুঁজে আপনার স্কিল অনুযায়ী,
তো আপনি ৩-৪ দিন ১ সপ্তাহ এপ্লাই করতে, করতে কি আপনার কয়েকটা জায়গা থেকে নক আসবে না? অবশ্যই কয়েকটা জায়গা থেকে নক আসবে। নক আসলেই বুঝবেন যে আসলে আপনাকে কি টাইপের স্কিলটা চাচ্ছে ওরা। কি, কি বিষয়গুলো আপনার ল্যাকিংস আছে, কোনগুলোকে আরেকটু ভালো করে দেখতে হবে। ৪-৫ টা ইন্টারভিউ দিলে কিন্তু আপনি আপনার ল্যাকিংস গুলো বুঝে যাবেন যে আসলে ওরা কি চাচ্ছে রিমোট জবের ভিতরে। আমি আমি যেভাবে যেই জিনিসটা জন্য জব করতে যাচ্ছি এই রিলেটেড আমার আর কি ল্যাকিংস আছে, আমার কি আর করা দরকার আছে। তখন কিন্তু আপনি সেই জিনিসগুলোকে ইমপ্রুভ করে ফেলতে পারবেন। ইমপ্রুভ ইমপ্রুভ করে আপনি কিন্তু এই রিলেটেড অন্যান্য কোম্পানিতে আরো অ্যাপ্লিকেশনের মাধ্যমে অন্যান্য কোম্পানিতে কিন্তু জবের অফারটা পাবেন, জব করতে পারবেন। তো লিঙ্কডইন এর মাধ্যমে আমি বলবো যে রিমোট কেন, রিমোট জব, অনসাইট জব, হাইব্রিড জব সব টাইপেরই জব কিন্তু আপনি ইজি ওয়েতে খুঁজতে পারবেন, বিকজ অফ লিঙ্কডইন এর মধ্যে এটা প্রফেশনাল পেজ। এখানে কিন্তু মিথ্যার তেমন কোনো জায়গা নাই। আপনি মিথ্যা দিয়ে হয়তো বা প্রোফাইল ভালো করে ক্রিয়েট করতে পারবেন, কিন্তু যখন আপনাকে ভালো মতো ইন্টারভিউ বা কাগজপত্র বা অন্যান্য কিছুর জন্য আপনাকে নক দিবে তখন কিন্তু আপনি ঝামেলায় পড়ে যাবেন। এই জন্য এখানে ফেক কোনো কিছুর দরকার নেই। যেগুলো রিয়েল সেই জিনিসগুলোই প্রফেশনাল, সেই জিনিসগুলোই আমরা এখানে অ্যাড করব। বাকি ফেক কোনো জিনিসই কিন্তু এখানটায় অ্যাড করব না। ঠিক আছে? তো এভাবে করে আপনি প্রত্যেকটা জব ভালো করে এখানে দেখতে পারবেন। প্রত্যেকটা জব দেখে, দেখে আপনি এখানে সিলেক্ট করতে পারবেন এবং ইজিতে এপ্লাই করতে পারবেন এবং কাজ করতে পারবেন। আচ্ছা, এখন এইটা গেল আপনার জবের। এখানে কিন্তু অনেক কিছু দেখিয়ে দিয়েছি। পোস্ট, জব, গ্রুপ, ইভেন্টস, কোর্স, সার্ভিস, হ্যাঁ? সবকিছু দেখিয়ে দিয়েছি। এখন যদি আসেন, দেখেন একটু যদি পিপল এ চলে যাই। এখান থেকে ইজিয়ার একদম। আপনি কি রিলেটেড পিপলদেরকে খুঁজতেছেন? আপনি কিন্তু কি রিলেটেড পিপলদেরকে খুঁজতেছেন তাদেরকে কিন্তু খুব অনায়াসেই কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। যেরকম দেখেন ডিজিটাল মার্কেটিং, এসইও এক্সপার্ট, গ্রাফিক ডিজাইন। দেখেছেন? অর্থাৎ লিনক্ডইন এর মধ্যে যে এরকম করতে হবে যে এমন না যে আপনি যে কোনো একটা স্পেশালিস্ট বা এক্সপার্ট হিসেবে আপনি আ এখানে হাইলাইট করতেছেন। আর অন্য কিছু দিতে পারবেন না। বিষয় কিন্তু এমন না। এই যে দেখেন এখানেও তো এক্সপেরিয়েন্স গুলোকে এড করেছে। একেকটা একেক টাইপের। যেরকম ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপ এ এক্সপার্ট এবং ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসইও এক্সপার্ট উনি, হ্যাঁ? তো এই যে যার মতো করে শেষে কিন্তু তার এইখানটায় কি করেছে এক্সপেরিয়েন্স গুলো কিন্তু এড করেছে, হ্যাঁ? তো সেক্ষেত্রে আপনি আপনার মতো ভ্যারাইটিস এক্সপেরিয়েন্স গুলো কিন্তু এই জায়গাটায় আ এড করতে পারেন। ঠিক আছে? এখন এই জায়গায় একটু যদি চলে আসি দেখি দেখেন বিভিন্ন মানুষের প্রোফাইল খুলে দেখবেন। আপনি যেই রিলেটেড কাজ করছেন, সেই রিলেটেড যারা কম্পিটিটর আছে, তাদের বিভিন্ন প্রোফাইল গুলো খুলে দেখবেন যে ওদের প্রোফাইলের কি অবস্থা। ঠিক আছে? এই যে দেখেন আমি যদি LinkedIn এর মধ্যে এই কভার ফটোর কথা বলি, ও কিন্তু অনেক সুন্দর কাজ করতেছে। ৫০০ প্লাস কানেকশন অলরেডি ওর আছে। সবই বুঝলাম। ডেভেলপার আছে, ডিজাইনার আছে, ওএসইও এক্সপার্ট আছে। হ্যাঁ? অনেক কাজ করতেছে ও। সবই বুঝলাম। কিন্তু ওর কাভার ফটোটার এখানে এসে আমার কিছু আ মন্তব্য আছে। এই যে দেখেন কাভার ফটোটা যে করেছে, কাভার ফটোটা কিন্তু পিকচারের পেছনে কিন্তু এই লেখাগুলা চলে গিয়েছে। এটা কিন্তু একদম আনপ্রফেশনাল লাগছে বিষয়গুলো। ও কি করতে পারতো যে এটাকে কিন্তু আরো এই পাশে চাপিয়ে দিতে পারতো। এটাকেও আরেকটু চাপিয়ে দিতে পারতো। একটা ডিজাইন করেছে ঠিক আছে বুঝলাম ২টাই ছবি ব্যবহার করেছে। এখানেও একটা ছবি, এখানে একটা ছবি ব্যবহার করছে। সেম ছবিটাই। তো এইখানে কিন্তু একটু আনপ্রফেশনাল বিষয়গুলো চলে আসছে। এগুলো একটা আমরা খেয়াল করবো। যখনই LinkedIn এ কভার ফটোটা দিও তখনই যেন অর্থাৎ কভার ফটোর ভিতরে যত টাইপের ভিজিবল বিষয়গুলো আছে, হ্যাঁ? অর্থাৎ যত টাইপের লেখার বিষয়গুলো, ভিজিবল বিষয়গুলো আছে, এই সকল বিষয়গুলো কিন্তু আমরা এইখানে ভিজিবল করে রাখার চেষ্টা করব। অর্থাৎ আমার পেছনে ব্যাক এন্ডে যে প্রবলেম গুলো সেগুলো নিয়ে আইডেন্টিফাই না করে আমরা চেষ্টা করব যে দেখানোর জন্য, হাইলাইটের জন্য। হ্যাঁ? এখন আসেন কানেকশনের বিষয়গুলো একটু নিয়ে আসে পড়ি। তো এইখান থেকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমি যদি কানেকশনে ক্লিক করি, তো আমাকে এখান থেকে একটা স বিষয় দেখাবে সেটা হচ্ছে যে এড এ নোট, সেন্ড উইথআউট এ নোট। আমি যদি সেন্ড উইথআউট এ নোটে যাই মানে আমি নোট ছাড়াই তাকে সেন্ড করতে যাচ্ছি, কানেকশন দিতে যাচ্ছি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনার কাছে তো অনেক কানেকশন অনেক সময় চলে আসতে পারে। আপনি মোটামুটি যখন একটু পপুলার হবেন তখন দেখবেন অনেকেই আপনাকে কানেকশন পাঠাচ্ছে, ইয়ে করছে। আপনি কয়টার কানেকশন দেখবেন? দেখে আপনার কাছে আপনি কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন না। কে ভালো, কে খারাপ বা কি আসল বিষয় আছে। সেক্ষেত্রে আপনি কি করবেন? অবশ্যই আমরা যেটা করি, কেউ যদি আমাদেরকে কানেকশন পাঠায় তাহলে আমরা কি করি? তার প্রোফাইলটাতে ঢুকি সবার আগে।
প্রোফাইলটা ঢুকে দেখি যে তার প্রোফাইলটা কেমন। তার প্রোফাইলটা দেখে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে তার প্রোফাইল অনুযায়ী আমার সাথে তার কানেকশনটা বিল্ড আপ হওয়া ঠিক হবে কি হবে না। আরেকটা কথা বলি যে LinkedIn এর মধ্যে ফেসবুক পেজের মতো বা ফেসবুকের মতো যাকে তাকে এড করবেন না। হ্যাঁ? এই LinkedIn এর মধ্যে এড করার জন্য আপনাকে অনেক বিষয় চিন্তা ভাবনা করে এড করতে হবে যে LinkedIn এ আপনি যেহেতু এটা প্রফেশনাল প্রোফাইল, এমন কোনো ব্যক্তিকে এমন কোনো প্রোফাইলকে এড করা যাবে না যেটার জন্য আপনার রেপুটেশন সমস্যা হয়, যেটার জন্য আপনার LinkedIn এর ভেতরে যে ইমেজটা আছে, যেই হচ্ছে গুডউইলটা আছে সেটা নষ্ট হয়ে যায়। অর্থাৎ এমন করব না। এখন শুরুর দিকে তাও আমরা ফ্রেশার, রাইট? আমরা তো বড়, বড় ভালো মানুষ বা বড় মাপের মানুষকে কানেকশন পাঠালে তারা তো একসেপ্ট করবে না, এটাই স্বাভাবিক। ঠিক আছে, তখন আপনার মিডিয়াম রেঞ্জে আপনার সাথে যায়, আপনার চেয়ে বেটার যারা আছে তাদেরকে কানেকশন পাঠানোর চেষ্টা করেন। তাদের থেকে আপনি কানেকশন বিল্ড আপ হন আগে। তারপরে আস্তে, আস্তে যখন আপনি দেখবেন আপনার হচ্ছে LinkedIn এর মধ্যে ওই রিলেটেড মানুষগুলো হচ্ছে চলে আসছে আপনার আশেপাশে, তখন যাদেরকে ১ম দিকে কানেকশন দিয়ে রেখেছিলেন, ওখান থেকে আপনি কি করতে থাকবেন? যাচাই বাছাই করে কাস্টমাইজ করতে থাকবেন যে কাকে, কাকে বাদ দিবেন। ঠিক আছে? এভাবে করেই কাজ করতে হয়। অর্থাৎ আপনি LinkedIn এর মধ্যে আনপ্রফেশনাল উল্টাপাল্টা লোকজনকে আ এখানে এড করে ফেলবেন। যেটা আপনার LinkedIn এর জন্য অনেক ঝামেলাকর হবে। হ্যাঁ? কারণ একজন মানুষ ধরেন আপনার যোগ্যতা আছে। এখন সে আপনার প্রোফাইলে ১ম এ ঢুকবে। ঢুকে দেখবে যে আপনার কতগুলো কানেকশন আছে, আপনার প্রোফাইলটা ভালো করে দেখবে। দেখার পরে আপনি কার, কার সাথে এড আছেন সেগুলোও কিন্তু যাচাই বাছাই করবে। যাচাই বাছাই করে যদি দেখে আপনি কোনো উল্টাপাল্টা কোনো আ ঐরকম টাইপের প্রোফাইল নাই কিন্তু ওদের সাথেও অনেকজনের সাথে এড আছে, তখন বুঝে যাবে যে আসলে আপনি আ আপনাকে আসলে লাইটলি নিবে না। সোজা হিসাব। আপনাকে পছন্দ করবে না। এইজন্য আমরা সবসময় মনে রাখবো শুধুমাত্র আমাদের কানেকশন বাড়ানোর জন্য খালি কানেকশন বাড়ালে হবে না। আমি যাকে নিয়ে কানেকশন আনতেছি বা যাকে দিয়েই কানেকশন বাড়াতে যাচ্ছি, সে হচ্ছে কি টাইপের লোক? সে কি আমার এই কানেকশনের সাথে আমি তাকে আমার আইডিতে এড করতে পারবো কি পারবো না? এগুলো চিন্তার বিষয় আছে। আচ্ছা, এখন আসেন উইথআউট এ নোট আর উইথ নোট। আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এড এ নোট অবশ্যই দিতে হবে। এড এ নোট দিলে আপনার যেটা সুবিধা হচ্ছে, দেখেন ২০০ ওয়ার্ডের একটা নোট, এত বড় নোটের আমাদের দরকার নাই। মোটামুটি ৩০ থেকে ৫০ ওয়ার্ডের একটা ছোট্ট একটা নোট লিখে দিলেই হয়ে যাবে। এখন কেন আসলে আমরা নোটটা দিব? আমরা ডাইরেক্ট কানেকশনটা না দিয়ে কেন নোট দিব? দেখেন, ডিরেক্ট কানেকশন দিলে যেটা হবে যে সবাইও ডিরেক্ট কানেকশন দিচ্ছে, আপনিও ডিরেক্ট কানেকশন দিচ্ছেন। ওর কিন্তু এসব ডিরেক্ট কানেকশনটা প্রোফাইল দেখা, এই করা সেই করা এগুলো একটু টাফ হয়ে যায়। আপনি যদি সুন্দর করে ছোট্ট একটা নোট লিখেন, যেরকম দেখেন ১ম এ যেটা লিখবেন, সুন্দর করে লিখবেন যে হাই, হ্যাঁ? হাই, এখানে কি নাম উনার? উনার নাম হচ্ছে বিল্লাল হোসাইন, হ্যাঁ? তো আপনি আপনার মতো করে লিখবেন। উনার নামটা লিখে দিলে উনি খুশি হবে। ১ম এর দিকে আপনি যেভাবে খুশি সেভাবে দেন। সালাম দেন বা যেটাই বলেন না কেন, হ্যাঁ? অথবা হ্যালো, হ্যাঁ? হাই অথবা হ্যালো। এরকম একটা যেকোনো কিছু দিয়ে আপনার তার নামটা ১ম এ আগে মেনশন করলেন, হ্যাঁ? যে I am a অমুক, আপনার নামটা দিলেন। দেওয়ার পর my experience is এত ইয়ার্স ওল্ড। আপনি এত বছর ধরে এক্সপেরিয়েন্স এর মধ্যে আছেন এবং এই বিষয়গুলো নিয়ে আপনি কাজ করছেন বা এরকম। আপনার সাথে যদি আমি কানেকশন বিল্ড আপ করতে পারি তাহলে আমাদের জন্য ভালো হতো পারে। এরকম ছোট্ট একটা আ নোট এখানে ইউস করবেন, হ্যাঁ? ছোট্ট সবার জন্য সেম নোট মোটামুটি রাখবেন। কিছু, কিছু পার্সনের জন্য একটু চেঞ্জ করে দিবেন। আর মোটামুটি নামটা সেম রাখবেন। নামটা তো বারবার চেঞ্জ করবেন। তো এভাবে যদি সুন্দর একটা আ স্টিকি নোট উনার জন্য ব্যবহার করেন, তাহলে উনি কি হলো, উনি যদি আপনার নোট দেখে যদি অ্যাট্রাকটিভ হয়, উনার কাছে যদি ভালো লাগে বিষয়টা, তাহলে কিন্তু আপনার প্রোফাইলে ওপেন করে আপনার ইন্টারেস্ট ফিল করলেই কিন্তু আপনার প্রোফাইলটা ওপেন করবে। আপনার প্রোফাইলটা ওপেন করলেই কিন্তু তার কাছে যদি ভালো লাগে, তখন কিন্তু আপনার এই কানেকশনটা সে অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা কি করব? আমরা উইথআউট নোটে যাব না। আমরা সবসময় নোটটা দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ? সবসময় নোটটা দেওয়ার চেষ্টা করব। তাহলে কানেকশনটা আমাদের বিল্ড আপ হবে। আমাদের যেটা করতে হবে LinkedIn এর মধ্যে প্রতিনিয়ত ৫ টা ১০ টা করে কানেকশন পাঠাতে হবে। ঠিক আছে? আমরা যেটা করব প্রতিনিয়ত ৫ টা ১০ টা করে কানেকশন পাঠাবো এবং কমপক্ষে ৫ টা করে এপ্লাই করব প্রতিদিন। ৫ টা করে প্রতিদিন এপ্লাই করব। আর হচ্ছে ৫ টা করে অন্তত ৫ টা বা ১০ টা করে কানেকশন পাঠাবো। ৫ টা কানেকশন পাঠালে আপনার বা ১০ টা কানেকশন প্রতিদিন পাঠালে ওখান থেকে হয়তোবা ১ টা এড হলো বা ২ টা এড হলো। অথবা একদিন দেখলেন ১০ টা পাঠিয়েছেন, একটাও আপনাকে অ্যাপ্রুভ করে নাই। হতেই পারে।
এখানে মন খারাপের কোনো কিছু নাই। কিন্তু আমরা দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে আমরা কানেকশনে যাব। এর আগে কিন্তু কানেকশনে যাব না। দেখি উনি অ্যাওয়ার্ড সেকশনটা কত বড় দিয়েছেন। এই যে দেখেন, অ্যাওয়ার্ড সেকশনটা উনি এরকম করে দিয়েছেন। একটু যদি যাই, আসেন একটু কপি করি। কপি করে দেখেন উনি কত ওয়ার্ডের একটা কালেকশন বিল্ড আপ করেছে। 1386 1386 ওয়ার্ডের একটা কানেকশন বিল্ড আপ করেছে, যেটা দেখতেও কিন্তু বড়ই দেখা যাচ্ছে। যেটা দেখতে কিন্তু বড়ই দেখা যাচ্ছে, সেটা দেখতে কিন্তু ছোট দেখা যাচ্ছে না। এখন উনি যে কানেকশনটা দিয়েছে 1386 ওয়ার্ডের, একটু যদি যাই, এত বড় কানেকশন দেওয়ার আপাতত দরকার নেই। হ্যাঁ, উনি ভালো একটা পজিশনে হয়তোবা চলে গেছেন বা সবকিছু মিলাই যেন উনি সুন্দর করে একটা লিখেছেন। আমরা চেষ্টা করবো আরেকটু ছোট দিতে। ঠিক আছে, আরেকটু ছোট বলতে শেষে একটা একটা দুইটা লাইন শেষে রাখবেন। উনার এক্সপিরিয়েন্স অনেক বেশি, তো এটার জন্য উনি একটু বেশি লিখতে হয়েছে উনাকে। হ্যাঁ, তো আপনারা আপনার মতো করে সুন্দর করে ছোট করে সুন্দর করে সামারাইজ করে দিবেন। যদি খুব বেশি এক্সপিরিয়েন্স থেকে থাকে, আপনার অনেকগুলো এক্সপিরিয়েন্স আছে, খুব বেশি এক্সপিরিয়েন্স আছে, তাহলে যেটা করবেন সেটা হচ্ছে আপনি তখন বড় করবেন। তখন কিন্তু বড় করতে হবে আপনার, কারণ আপনার অনেকগুলো এক্সপিরিয়েন্স আছে। ওই রিলেটেড এক্সপিরিয়েন্স রিলেটেড টুকটাক একটা দুইটা করে লাইন লিখতে গেলে আপনার ভালোই বড় হতে হবে। হ্যাঁ, তো মোটামুটি তখন বড় হয়ে যাবে, সেক্ষেত্রে বড় করেন। আর যদি এক্সপিরিয়েন্স কম থাকে, ওইটাকে এত সুন্দর করে হাইলাইট করেন। ওই কম এক্সপিরিয়েন্সের ভিতরে ছোট ছোট পার্ট গুলোকে নিয়ে আসেন। ছোট ছোট পার্ট গুলোকে, অর্থাৎ আপনার হচ্ছে যেরকম ধরেন স্পোর্টস এর ভিতরে কি আছে, ক্রিকেট, ফুটবল, ভলিবল, ভলিবল, কত কিছু আছে, রাইট? আবার ক্রিকেটের ভেতরেও যদি কথা বলি, তাহলে বল, ব্যাট, হ্যাঁ, আপনার হচ্ছে পেড, হ্যান্ড গ্রাব, হ্যাঁ, কত কিছু আছে এখানে। এইভাবে আর কি। তো যে একটা ছোট জিনিসগুলোকে আপনি এতভাবে পার্ট 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 নিয়ে ওটা বড় করে ফেলবেন, আলাদা আলাদা করবেন, তাহলে দেখবেন যে বড় হয়ে গেছে। হ্যাঁ, ওইগুলোকে হাইলাইট করার চেষ্টা করবেন। আচ্ছা, এটা একটু দেখলাম আর কি, যে আসলে কত ওয়ার্ডের মধ্যে উনি দিয়েছে। তো এভাবে করে আমাদেরকে কি করতে হবে, উনাদেরকে কানেকশন বিল্ড আপ করতে হবে, কানেকশন পাঠাতে হবে। কানেকশন পাঠাতে পারলে আমাদের কাজগুলো হবে। তাহলে প্রতিদিন আমরা কমপক্ষে 10টা করে কানেকশন পাঠাবো, 5টা করে জবের জন্য এপ্লাই করব, যাদের আসলেই দরকার তারা। তো সেক্ষেত্রে দেখেন, মোটামুটি যদি একটা একটা এক্সপিরিয়েন্স আপনি গেদার করে ফেলতে পারেন, প্রোফাইলটা, কানেকশন তো পাঠাবেন, কিন্তু তার আগে আপনাকে প্রোফাইল রেডি করতে হবে। প্রোফাইল রেডি না করে কিন্তু কানেকশন পাঠাইতে পারবেন না। হ্যাঁ, তো এটা এই জিনিসটা খুবই দরকার, প্রোফাইলটা রেডি করা খুবই দরকার। কন্টাক্টটা তো দেখালামই। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, দাঁড়ান, ওটা কেটে বের হয়ে গেছে না? আচ্ছা, উনি অলরেডি এখানেই আছে। প্রোফাইলে যদি একটু যাই, দেখেন আরেকটা জিনিস দেখাই আপনাদের, উনার না অন্যটাতে মোড়ে যদি যাই, মোড়ে যাওয়ার পরে ধরেন উনার প্রোফাইলটা আপনার অনেক ভালো লেগেছে। সাপোজ ধরেন উনার প্রোফাইলটা আপনার অনেক ভালো লেগেছে, আপনি কি করবেন, সেভ টু পিডিএফ যান। এখানে সেভ টু পিডিএফ এ ক্লিক করলে এই দেখেন পিডিএফ আকারে উনার এই প্রোফাইল পুরা সেভ হয়ে গেছে। একটু ওপেন করি, এই যে দেখেন, ধরেন উনার প্রোফাইল আপনার ভালো লেগেছে, আপনি কি করলেন, এটার একটা রিজিউম হয়ে গেল, যে নাম এত, এইভাবে এইভাবে করে সামারি গুলো এখানে চলে আসলো, সামারি গুলো চলে আসছে, তারপর এক্সপিরিয়েন্স চলে আসছে, ফাইবারে কবে কি কাজ করছে, কতদিন ধরে কাজ করছে, এরকম। হ্যাঁ, আপনি চাইলে আপনার প্রোফাইল গুলোও কিন্তু পিডিএফ করতে পারবেন। হ্যাঁ, আপনি ধরেন হুট হুট করে একজন আপনার থেকে চাইলো, আপনি কি করলেন, লিঙ্কডইন থেকে, লিঙ্কডইনে তো
অ্যাজ এ সবই থাকে। আপনার এক্সপেরিয়েন্স, আপনার টোটাল অনেক কিছু। উনার তাও একটু কমই আছে। এখানে কম দিয়েছে। এরকম কোনো ভালো কোনো এক্সপার্ট যারা আছেন, ডিজিটাল মার্কেটার যারা আছেন, খুবই এক্সপার্ট এবং বাইরের, ওদের প্রোফাইল গুলো আপনারা পিডিএফ করে রাখবেন। ওদের প্রোফাইল গুলো পিডিএফ করে রাখলে কি হলো? আপনার আপ টু ডেট সিভিটাও হয়ে গেল। আপনি নিজের প্রোফাইলটাও কিন্তু LinkedIn এর মধ্যে সুন্দর করে কয়েকজন আ যারা এক্সপার্ট আছেন খুব ভালো বিভিন্ন কান্ট্রি থেকে, হ্যাঁ? ওদের প্রোফাইল গুলো আপনি কি করলেন? LinkedIn থেকে নিয়ে পিডিএফ করে রেখে দিবেন। পিডিএফ করে রাখলে আপনি আপনার ওইগুলো থেকে নিজেরটা কাস্টমাইজ করবেন। কাস্টমাইজ করে সুন্দর করে সবগুলো দেখে আপনারটা LinkedIn টা আপনি সুন্দর করে সাজায় ফেলবেন। দেখবেন যে খুব ইউনিক হবে এবং ভালোও লাগবে মানুষকে। ওই LinkedIn এর মধ্যে ঢুকলে ভালোও লাগবে। তো সেক্ষেত্রে এটা আপনার নিজেরটাও পিডিএফ করতে পারেন, আর আপনার অন্যভাবে করতে পারেন। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, দাঁড়ান। এটা কিন্তু পুরাটাই বিল্লালের, হ্যাঁ? বিল্লাল কি, কি পোস্ট করেছে, কতক্ষণ আগে পোস্ট করেছে, ঠিক আছে? এগুলা সব পোস্ট গুলো এখানে দিচ্ছে। আচ্ছা দেখো, আমি যদি একটু ব্যাকে যাই, আচ্ছা আরেকজনের প্রোফাইলে ঢুকলাম। উনি কিন্তু কিছুই লেখে নাই, জাস্ট ছবি দিয়েছে দেখেন। আর সুন্দর করে এখানে ডিজিটাল মার্কেটিং, আর কিছুই নাই। অসুবিধা নাই। কাভার ফটোর ভেতরে আপনি কি করতে পারেন, চাইলে ডিজিটাল মার্কেটিং অথবা ডিজিটাল মার্কেটের এক্সপার্ট এরকম কিছু একটা দিলেন। তারপরে আপনার এখানে নাম, মেইল অ্যাড্রেস যেটা আমি আগেও বলেছি, আপনার ওয়েবসাইট, দ্যাটস ইট। এক সাইড দিয়ে এখানে দিয়ে দিলেন। অথবা আপনার যদি কোনো লোগো বা এরকম কোনো কিছু থাকে সেটা প্রেজেন্ট করে ফেললেন। আর কোনো কিছু কিন্তু এখানে দরকার হবে না, হ্যাঁ? তো এখানে খেয়াল করেন উনার ১৭৭২২ টা ফলো আছে, ৫০০ প্লাস কানেকশন আছে। এইখানে একটু আসি। এখানে কি দেখতে পাচ্ছি? ফলো। কিন্তু ফলো করলে তো আমি কানেকশন পাঠাতে পারছি না। ফলো করলে কি করতে পারছি না? কানেকশন পাঠাতে পারছি না। তাহলে কানেকশন যদি না পাঠাতে পারি, তাহলে কি করব? মোড়ে আসবো। মোড়ে আসলে এই যে দেখেন কানেকশনটা থাকবে। ঠিক আছে? যেগুলোর কানেকশন ডিরেক্ট এখানে দেখতে পাবো না, তাদের জন্য মোড়ে চলে গেলে কানেকশন পেয়ে যাব। ঠিক আছে? আর ফলো তো ফলোই। তো ফলো দিব না আসলে আমরা। এটা চালাকি করে অনেকে এখানে ফলো বাটনটা রাখে। তো আমরা কি করব? কানেকশন পাঠাবো, ফলো না। তো কানেকশন পাঠানোর জন্য আমরা মোড়ে গেলে কিন্তু সেভ টু পিডিএফ পেয়ে যাব। মোড়ে গেলে কিন্তু কানেকশন পেয়ে যাব। সো আমরা কোথায় যাব? কানেকশনে। আমরা আমাদের মতো কানেকশনে যেয়ে ওই যে এড টু নোট, এই যে আগের মতো এভাবে করে দিব। দেখেন আমি একটু অ্যাবাউট সেকশনে যাই। এই দেখেন উনারটা কিন্তু আবার বড় আছে। উনার অ্যাবাউট সেকশনটা কিন্তু আরো বড়। ওই যে উনার বিভিন্ন রকম ওয়েবসাইট, দেখেন কতগুলো ওয়েবসাইট মেনশন করেছে। দেখেন একেকটা এক্সপেরিয়েন্স এড করেছে। উনার এক্সপেরিয়েন্স এর অভাব নাই। এইজন্য কিন্তু উনি টপ স্কিল দিয়েছে ডিজিটাল মার্কেটিং। টপ স্কিল উনার, হ্যাঁ? সার্ভিস ও সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। এই রিলেটেড সার্ভিসটা উনি দিয়েছে। এখানে সুন্দর করে অ্যাওয়ার্ড সেকশন দেখেন কত বছরের এক্সপেরিয়েন্স আছে তার, কি, কি বিষয়গুলো নিয়ে কাজ করেছে, কি, কি বুস্টিং করেছে, কিওয়ার্ড নিয়ে কাজ করেছে, ডেভেলপিং এর কাজ করেছে, আরওআই ম্যাক্সিমাম আরওআই নিয়েছে। সুন্দর একটা অ্যাওয়ার্ড সেকশন গুলো কিন্তু মেক করেছে। এরকম করে আমরা আমাদের মতো এই সেকশন গুলোকে এড করব। আমাদের মতো করে। অর্থাৎ আমরা যেটা করব, আমাদের লিনক্ডইনটাকে একদম প্রোফাইলটাকে সুন্দর করে প্রফেশনাল ওয়েতে ভালোভাবে সাজিয়ে ফেলব। কানেকশনের মানে কি? কানেকশনের মানে হচ্ছে যেরকম ফেসবুকের মধ্যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে আমাদের একসেপ্ট করে না, আমার একটা ফ্রেন্ড বেড়ে যায়। এই লিনক্ডইনে বলে হচ্ছে কানেকশন, হ্যাঁ? লিনক্ডইনে বলে হচ্ছে কানেকশন। তো লিনক্ডইনের মধ্যে আপনি এখানে যাকে কানেকশন পাঠাবেন, ওয়েট, আচ্ছা যেটা বলছিলাম যে আমাদের ফেসবুকের মধ্যে যেভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তারা একসেপ্ট করলে আমার একটা ফ্রেন্ড বাড়ে, হ্যাঁ? তো সেক্ষেত্রে এখানে আপনাকে কানেকশন পাঠানোর মাধ্যমে যখন ও একসেপ্ট করবে, তখন আমার একটা কানেকশন বেড়ে যাবে। অর্থাৎ আমার একজন লিনক্ডইনের মধ্যে একজন সদস্য বেড়ে যাবে। তো এটাকে বলা হয় কানেকশন। আমাদের ওইখানে যেরকম ফ্রেন্ড বলি, ফ্যান ফলোয়ার বলি, এখানে আমরা কানেকশন আর ফলো বলি। ঠিক আছে?
এইটাই বলছিলাম যে কানেকশন। তো আমাদের কানেকশন পাঠানোর ২ টা ওয়ে, একটা হচ্ছে উইথআউট নোট, আরেকটা হচ্ছে উইথ নোট। আমরা উইথ নোটে পাঠাবো, উইথআউট নোটে পাঠাবো না। ঠিক আছে? আচ্ছা। তো এই ছিল আপনাদের হচ্ছে মোটামুটি যে কানেকশনের বিষয়গুলো। এটা আমি চেয়েছিলাম 30 মিনিটে শেষ করতে, কিন্তু আসলে মোটামুটি আরো অনেক কিছু দেখিয়েছি, আস্তে ধীরেই বলেছি। এটার জন্যই হচ্ছে এরকম হয়েছে। তো যাই হোক, আমরা আজকে আরো একটু সময় আছে আমাদের। তো আমরা অন্য বিষয় নিয়ে একটু আলোচনা করি, চলুন। লেনদেনের বিষয় তো থাকলোই। আর আজকে আরো যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আপনাদের যেভাবে করে বলেছি একদম প্রফেশনাল ওয়েতে লিনক্ডিন গুলো নিয়ে কাজ করবেন। হ্যাঁ, দেখবেন যে অবশ্যই অবশ্যই ভালো কোনো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এখান থেকে। হ্যাঁ, আচ্ছা। এরপরে চলে আসে আমাদের গুগল অ্যাডস নিয়ে একটু কথা বলবো। সো আমরা একটু গুগল অ্যাডস নিয়ে একটু হালকা পাতলা নলেজ গুলো দিয়ে দিই আজকের ক্লাসে। তাহলে গত ক্লাসে যেটা হবে সেটা হচ্ছে আপনাদের বৃহস্পতিবারের আমি ক্লাসে অ্যাটেন্ড করেই যেটা করতে পারবো সেটা হচ্ছে সাথে সাথে গুগল অ্যাডসে ঢুকে যাবো। হ্যাঁ, আজকে বাকি বিষয়গুলো নিয়ে কথা বলে সাথে সাথে গুগল অ্যাডসে ঢুকে যেতে পারবো। আচ্ছা, তো আসি, চলুন গুগল অ্যাডস নিয়ে একটু কথা বলি আমাদের। গুগল অ্যাডস, রাইট? অর্থাৎ গুগলের মধ্যে যে অ্যাডস গুলো দেই তাকে গুগল অ্যাডস বলি আমরা। এখন গুগল অ্যাডস গুলো আসলে দেখতে কেমন হয় সেটা দেখি। আমরা গুগল সার্চ ইঞ্জিনে এসে আহ গুগল সার্চ ইঞ্জিন বলছি কারণ সার্চ ইঞ্জিন আসলে আরো অনেক কিছু আছে, তার মধ্যে গুগল একটা সার্চ ইঞ্জিন। তো গুগল সার্চ ইঞ্জিনে এসে আমরা যেটা করি সেটা হচ্ছে যে কোনো কিছু যদি লিখে সার্চ করি, যে কোনো কিছু, তো ওর সার্চ ইঞ্জিন কি করে, আমাদেরকে রেজাল্ট গুলো এনে দিচ্ছে, রাইট? হ্যাঁ, এই রেজাল্ট গুলো তার সার্চ ইঞ্জিন কি করছে, আমাদেরকে এনে দিচ্ছে। এই যে গুগলের সার্চ ইঞ্জিন গুলো যে রেজাল্ট গুলো আমাকে এনে দিচ্ছে, এই রেজাল্ট গুলো যখন আমরা টাকা দিয়ে, গুগলকে টাকা দিয়ে এক ক্যাম্পেইন গুলো রান করাই, তখনই তাকে গুগল অ্যাডস বলা হয়। এই যে যেরকম এই যে স্পন্সর দেখতে পাচ্ছেন, এগুলো টাকা খরচ করে গুগলে অ্যাড ক্যাম্পেইন রান করেছে, টাকা খরচ করে। হ্যাঁ, এটার জন্য আমরা এখানে কি দেখতে পাচ্ছি, অ্যাড গুলো দেখতে পাচ্ছি। তো এটাকে মূলত গুগল অ্যাডস বলছে। ফেসবুকের চাইতে গুগল অ্যাডসটা অনেক এক্সপেন্সিভ। তো ফেসবুকে আমরা যেরকম অল্প টাকা পয়সা খরচ করে গুগল অ্যাডস গুলো দিয়ে, এই সরি, ফেসবুক অ্যাডস গুলো দিয়ে দিতে পারি, কিন্তু আমরা কিন্তু চাইলে গুগলের মধ্যে এসব করা যাবে না। গুগলের মধ্যে কিন্তু অনেক বিষয় আশয় আছে, এগুলো নিয়ে কাজ করব। আরেকটা বিষয় হচ্ছে আমরা যেরকম ফেসবুকের ভেতরে আগে যেটা করেছি সেটা হচ্ছে উম ফেসবুকের উপরে ডিপেন্ড করে রেখে দিয়েছি যে না ঠিক আছে, ও আমাকে একটা ভালো রেজাল্ট দিবে বা একটা ভালো রেজাল্ট নিয়ে কাজ করবে ও। কোথায়? হুম, কোথায়? কেন? কিন্তু গুগলের জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গুগলকে গুগলের মতো ছাড়লে কিন্তু হবে না। ঠিক আছে, গুগলকে গুগলের মতো করে ছাড়লে হবে না, আমাদের মতো করে গুগলকে গুগলের মতো করে কাজ করতে হবে। তো আমরা যেভাবে কমেন্ট করব সেভাবে করতে হবে, জাস্ট এটা একটু বলে রাখলাম। তো এখন আমরা দেখবো যে আসলে গুগলের ভিতরে অ্যাড গুলো কিভাবে দেয়, গুগল কিভাবে কাজ করে, গুগল কি বলে। ঠিক আছে, আচ্ছা। তো আসেন আমরা অনেকগুলো টাইপের গুগল অ্যাডস গুলো দেখবো। যদি গুগলের মধ্যেই এসে যদি সার্চ করেন যে টাইপ অফ গুগল অ্যাডস, কত টাইপের গুগল অ্যাডস আছে এখানে, তো সেক্ষেত্রে আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে যে আপনাকে অনেকগুলো টাইপ দেখাবে, 22টা 25টা 30টা, হ্যাঁ, অনেকগুলো টাইপ দেখাবে। তো সেক্ষেত্রে আমি স্পেসিফিক কিছু অ্যাডস গুলো নিয়ে কথা বলবো আপনাদের সাথে। তো এটার জন্য আমি হচ্ছে অন্য একটা টাইপ ওপেন করেছি এখানে। হুম,
ওয়েট, 1 মিনিট। আসেন। কি, কি টাইপের অ্যাড গুলো নিয়ে আমরা একটু কথা বলি, ডিসকাশন করে নিই। তারপর আমরা আস্তে, আস্তে দেখব আসলে কি, কি টাইপের অ্যাড গুলো হতে পারে। এখানে চলে যায় রেসপন্সিভ সার্চ অ্যাড। আগে বলছে যে রেসপন্সিভ সার্চ অ্যাড মানে হচ্ছে সার্চ অ্যাড। সার্চ অ্যাড এর বিষয়গুলো কি? অর্থাৎ কোনো কিছু লিখে যখন আমরা সার্চ করি, তাকেই মূলত সার্চ অ্যাড বলা হয়ে থাকে। অ্যাজ লাইক একটু আগে যে আমি একটা কিওয়ার্ড লিখে এখানে সার্চ করলাম, এটাকে কিন্তু মূলত সার্চ অ্যাড বলছে। অর্থাৎ আমি কোনো কিছু সার্চ করার মাধ্যমে যে অ্যাডটা আমাদের সামনে আসে তাকেই মূলত সার্চ অ্যাড বলা হয়ে থাকে। যেরকম আমি এই যে কিওয়ার্ড প্রেস করেছি, এখানে দেখেন এই কিওয়ার্ড একেকটা একেক টাইপের কিওয়ার্ড প্রেস করেছি। আপনি যেই রিলেটেড কিওয়ার্ড সার্চ ইঞ্জিনে প্রেস করবেন, সেই রিলেটেড কিওয়ার্ড গুলো কিন্তু আপনার সামনে ওই রিলেটেড ওয়েবসাইট গুলো কিন্তু চলে আসবে। যেরকম এখানে আরেকটা কিওয়ার্ড ধরেন মোবাইল ফোন, মোবাইল ফোন রিলেটেড কিওয়ার্ড রিলেটেড সাইট গুলো কিন্তু এখানে চলে আসবে আপনার। তো এইটাকেই মূলত বলছে আপনার সাইট সার্চ অ্যাড অথবা পিপিসি অ্যাড বা সার্চ অ্যাড বলা হয়ে থাকে। এই অ্যাডের গুগলের ভেতরে ডিমান্ড সবচেয়ে বেশি। এই অ্যাডটার গুগলের ভেতরে ডিমান্ড সবচেয়ে বেশি বিকজ অফ বড় একটা কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার গুগলের র্যাঙ্কিং এ আসা। অর্থাৎ এসইওর মাধ্যমে গুগল র্যাঙ্কিং এ আসা, এটা একটা বড় একটা হাতিয়ার হিসেবে কাজ করে গুগল অ্যাডস। যেরকম ধরেন আপনি খুব ভালো ওয়েবসাইট রিলেটেড কাজ করছেন, সবকিছু করছেন, বাট আপনার কিছু কারণবশত আপনার র্যাঙ্কিং এ আসতে পারছেন না, বা টু পেজে আছেন বা এরকম কিছু আছেন, তখন আপনি কি করলেন? চালাকি করে গুগল অ্যাডসটা দিলেন যে কিন্তু আপনার ওয়েবসাইটের সবকিছু ভালো থাকতে হবে। এই আপনি উল্টাপাল্টা কোনো কিছু করলে কিন্তু কাজ হবে না। তো আপনার সবকিছু ডান, সবকিছু ওকে। সেই রিলেটেড বিষয়গুলো যদি থাকে, সেক্ষেত্রে আপনি কি করলেন? আপনি Google Ads গুলো এখানে দিয়ে দিলেন। ঠিক আছে? তো সবচেয়ে পপুলার বা সবচেয়ে যেই ভালো যেই অ্যাডটার কথা যদি আমি বলি, একদম যেটা ছাড়া আসলে চলেই না, সেটা হচ্ছে সার্চ অ্যাড। সার্চ অ্যাডটা পিপিসি অ্যাড শুধুমাত্র এমনও হতে পারে যে আপনার Google Ad এর মাধ্যমে আপনাকে শুধুমাত্র একটা অ্যাড জানলেও, আপনি যদি ভালো এক্সপার্ট হয়ে থাকেন, একটা অ্যাড জানলেও কিন্তু আপনাকে হায়ার করে। যে আপনারা অন্য অ্যাড জানেন না, কোনো সমস্যা নেই। আপনি শুধু সার্চ অ্যাড জানেন, তাইলেই হবে। তো দেখা যায় শুধু সার্চ অ্যাড এর জন্যও কিন্তু অনেক ক্ষেত্রে অনেককে হায়ার করে থাকে। তো এই অ্যাডটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাড অন্যান্য অ্যাডের তুলনায়। আমরা এটাও দেখবো ইনশাআল্লাহ, সার্চ অ্যাডটা দেখবো যে কিভাবে আসলে আমরা সার্চ অ্যাডটা করতে পারি। আচ্ছা, এরপরে চলে আসি, যেটা, যেটা লাগবে সেটা নিয়ে কথা বলবো। ডিসপ্লে অ্যাড। সার্চ অ্যাড এর পরে যদি আরো অন্য বিষয় নিয়ে আমরা যদি কথা বলি, তাহলে বলতে পারি ডিসপ্লে অ্যাড এর কথা। হ্যাঁ? তো ডিসপ্লে অ্যাডটা অলরেডি আমি এর আগেও আপনাকে দেখিয়েছি যে আসলে ডিসপ্লে অ্যাডটাও কিন্তু একদম সার্চ অ্যাড এর পরে ভালো একটা র‍্যাংকিং এ চলে আসতেছে। সেটা কিভাবে চলে আসতেছে? আমরা বিভিন্ন জায়গায় কিন্তু ডিসপ্লে অ্যাড দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গায়, শুধু ওয়েবসাইট না। ওয়েবসাইটের এখানে, এখানে এগুলো জায়গায় যে দেখেন ডিসপ্লে অ্যাড শুরু হয়ে গেছে। সো এখানে আমাদের ওয়েবসাইট রিলেটেড কিন্তু ডিসপ্লে অ্যাড গুলোর খুবই বেশি ডিমান্ড এখন চলতেছে। হ্যাঁ, যে আমরা যে কোনো জায়গায় যাচ্ছি না কেন, ডিসপ্লে অ্যাড এর মাধ্যমে আমাদেরকে বিভিন্ন জিনিস কিন্তু হাইলাইট করতেছে। সাপোজ ধরেন এই যে দেখেন, এই যে ডিসপ্লে অ্যাড। যে কোনো সাইটে যান আপনি, এই যে দেখেন আপনার এগুলো কিন্তু সব ওয়েবসাইট। এই যে দেখেন ডিসপ্লে অ্যাড। এখানে যান দেখেন গুগল। এই যে অ্যাডস বাই গুগল। গুগল কোন জায়গা ছাড়তেছে? কোনো জায়গায় ছাড়তেছে না ডিসপ্লে অ্যাড এর জন্য। আপনি কোনো ফ্রি টুলস এ ঢুকতেছেন, কোনো কিছুতে যাচ্ছেন, আপনার সাথে একটা অ্যাড, এই যে দেখেন অ্যাড। ঠিক আছে? কোনো জায়গায় ছাড়তেছে না। সো আপনার হচ্ছে, যদি আমি বলি যে সার্চ অ্যাড এর পরে যদি কারো অবদান বেশি, তাহলে ডিসপ্লে অ্যাড এর অবদান সবচেয়ে বেশি। কারণ এটা দেখা যায় যে ভিজিবল। এটা আপনার র‍্যাংকিং এর জন্য কাজে লাগছে। আবার বলছি, দেখেন সার্চ অ্যাডটা আপনার কি হচ্ছে, আর আপনার র‍্যাংকিং এর জন্য কাজে লাগছে, যে এসইও করা, র‍্যাংক হচ্ছে, এগুলোর জন্য। আর ডিসপ্লে অ্যাডটার মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারছি? ডিসপ্লে হচ্ছে। অর্থাৎ আপনার চোখের সামনে কিন্তু অ্যাড গুলো আপনি দেখতে পাচ্ছেন। যে এখানে কি বলতেছে, কি নিয়ে কথা বলতেছে, এবং অ্যাড গুলো দেখবেন যে এমন ভাবে দেয় যে দেখেন আপনাকে কিন্তু চেঞ্জ করতেছে। অর্থাৎ আপনি তাকাবেন না মানে আপনাকে তাকাতেই হবে।
এমনভাবে ডিসপ্লে অ্যাডগুলো মোশন টাইপের অন্যরকম টাইপের একটা ইমেজ ক্রিয়েট করে আপনাকে দিয়ে দেয়। হ্যাঁ? আচ্ছা, গেল ডিসপ্লে অ্যাডের বিষয়। এটাও আমরা ইনশাআল্লাহ দেখব যে আসলে ডিসপ্লে অ্যাডটা কিভাবে রান করা হয়ে থাকে, এটাও দেখব। এরপরে চলে যাই অ্যাপ প্রমোশন। অ্যাপ। আমরা অ্যাপগুলো অনেক সুন্দর করে জানি। এখানে রকেটের একটা গুগল প্লে স্টোর থেকে রকেটের একটা ইয়ে দিয়ে রাখছে। তো যাই হোক, আপনারা অ্যাপ প্রমোশন অ্যাপ বলতে কিন্তু আমরা বুঝতেছি যে আমরা গুগল প্লে স্টোর থেকে যখন বিভিন্ন রকম অ্যাপ নামাই, তো ওই অ্যাপের সাথে আমাদের বিভিন্ন টাইপের আরো সাজেশন রিলেটেড অ্যাপগুলো আসে। সবসময় দেখবেন ওটার সাথে আমাদের আরো সাজেশন রিলেটেড কিছু অ্যাপ চলে আসে। তো ওই যে সাজেশন রিলেটেড যে বিভিন্ন অ্যাপ আসে আমাদের দেখা যায় মাথায় থাকে না, কিন্তু তারপরে আমরা কি করি, ওই রিলেটেড অ্যাপগুলো নিয়ে চিন্তা ভাবনা করি যে আসলে আমাদের এই রিলেটেড অ্যাপগুলো নিয়ে কাজ করা দরকার। তো তখন আমাদের এই অ্যাপ প্রমোশন অ্যাপগুলো নিয়ে কাজ হয়। তো আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আসলে অ্যাপ প্রমোশন অ্যাডটা খুব বেশি কাজ হয় না, ইফেক্টিভ হয় না। কারণ টাকা খরচ করে আবার এই অ্যাপগুলো কিনবে বা নিবে বা লাগবে। তো সেক্ষেত্রে বাইরের কান্ট্রিতে এগুলো বেশি আসলে মোটামুটি কাজ হয়ে থাকে, বাংলাদেশে একটু কম। যেরকম এই যে রকেট অ্যাপস, আপনার বিকাশ অ্যাপস, নগদ অ্যাপ, আরো অন্যান্য ব্যাংকিং রিলেটেড আরো অন্যান্য অ্যাপস কিন্তু আছে। ডেস্কবোর্ড থেকে আমরা বিভিন্ন রকম ফ্রি অ্যাপ চালাই। হ্যাঁ, কারেন্টের যে অ্যাপগুলো থাকে, বিভিন্ন রকম পানির অ্যাপ, এগুলো কিন্তু সবই ফ্রি। এখন আমরা বাংলাদেশের মানুষ কিন্তু টাকা দিয়ে আসলে অ্যাপগুলো চালাতে চাই না, স্বাভাবিক বিষয়। আর বাইরের কান্ট্রিতে ওদের কাছে যেটা প্রেফারেবল, যেটা ভালো লাগবে, ওরা টাকা খরচ করেও নিবে। এটার জন্য এই কথাটা বললাম। আপনার এখানে ফ্রিতে তো অ্যাপ চালাচ্ছে না, ফ্রি অ্যাপও চালায় আবার পেইড অ্যাপও কিন্তু চালায়, দুইটাই করে। আচ্ছা, ভিডিও অ্যাডস মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ভিডিও অ্যাডস, আমি যদি একটু যাই ইউটিউবে, Hi, I'm Victoria, and in this video I will services. It will help you define your এটা দিয়ে দাঁড়ান। Welcome. এই যে ধরেন কোনো একটা ইউটিউবে এসে যখন আমরা কোনো কিছু একটা দেখতে চাই, তখন কিন্তু আমাদের বিভিন্ন টাইপের কিন্তু অ্যাডস চলে আসে আমাদের এখানে। হ্যাঁ, যে কোনো আমি একটা অ্যাড দেখাতে যাচ্ছি। এই যে How দেখেন, to get এই যে একটা অ্যাড চলে আসছে, আমি যেটা দেখাতে যাচ্ছি আপনাদের। হ্যাঁ, এখানে দেখেন গ্রামারলি ফর ফ্রি একটা grammarly.com। হ্যাঁ, তো এইখানে একটা অ্যাড আসছে ইউটিউবের মধ্যে। আমরা সবসময় ইউটিউবের মধ্যে যখন ঢুকি কোনো কিছু খুলতে যাই, তখন কিন্তু এরকম টাইপের নন স্কিপেবল অ্যাডগুলো আমাদের চোখের সামনে চলে আসে, যেটা কিন্তু 6 সেকেন্ডের আগে আপনি কোনোভাবে স্কিপ করতে পারবেন না। দেখেন এখানে the চলছে, most of Grammarly free. খেয়াল করেন, It's অন্তত Kayla 6 on behalf of সেকেন্ডের আগে। Grammarly to tell you all about the free version of the best In this video, I will explain the তখন কিন্তু আমরা স্কিপ করতে পারি। তো এই অ্যাডটার মধ্যে আপনারা যে কোনো যদি যান, যে কোনো অ্যাডে, আমি আরো কিছুটা দেখাইতে চাচ্ছি আপনাদের, দাঁড়ান দেখে অ্যাডটা আসে In কিনা। this video, I will show you how to properly অ্যাডের মাঝখানে এই জায়গায় ওই জায়গায় যে কোনো জায়গায়। আচ্ছা, আমি যেটা বোঝাতে যাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে, আপনারা যখনই গুগলের সরি ইউটিউবের মধ্যে ঢুকে বিভিন্ন রকম ভিডিও যখন আমরা দেখতে যাই, তখন আমাদের নন স্কিপেবল অ্যাড গুলো কিন্তু সামনে হাজির হয়ে যায়, যেটা আমরা 5-6 সেকেন্ডের আগে স্কিপ করতে পারি না। হ্যাঁ, তো ওইটাকেই মূলত ভিডিও অ্যাড বলছে। ইউটিউবের মধ্যে এরকম কোনো এখতিয়ার নাই যেটার মাধ্যমে আমরা আমাদের অ্যাড ক্যাম্পেইন রান করব ফেসবুকের মতো। গুগলের হেল্প ছাড়া আমরা আমাদের ইউটিউবের মধ্যে ইউটিউব অ্যাড পরিচালনা করতে পারি না। তো সেক্ষেত্রে গুগল আমাদেরকে হেল্প করে থাকে ভিডিও অ্যাড এর ক্ষেত্রে। এটাকে বলছে ভিডিও অ্যাড। আরেকটা মজার বিষয়, আমি জানি না কেউ হয়তোবা খুব ভালো করে খেয়াল করেন না এই বিষয়টা, ইউটিউবের মধ্যে যতগুলো অ্যাড দেখতে পাবেন আপনারা, এই যে নন স্কিপেবল অ্যাড, যেটা টাকা খরচ করে অ্যাড দিচ্ছে, সব অ্যাডই আপনার ওয়েবসাইট রিলেটেড অ্যাড। ওয়েবসাইট ছাড়া কিন্তু কোনো টাইপের অ্যাড কিন্তু আপনারা পাবেন না। ওয়েবসাইট ছাড়া কোনো টাইপের অ্যাড কিন্তু পাবেন না। আমি একটু আরো দেখেন, এখন চাচ্ছি যে একটু কোনো অ্যাড আসুক, এখন অ্যাড আসবে না। আর অন্য সময় দেখবেন ভুড়ি ভুড়ি অ্যাড নিয়ে বসে থাকতে হয়। মানে একটা জিনিস আপনাদের লাইভ দেখাতে যাচ্ছে,
দেখেন এখন অ্যাডের খবর নেই। আপনারা একটু খেয়াল করবেন বিষয়টা। দেখবেন এই যে এখানে স্ক্রিনে যে অ্যাড গুলো ভাসতেছে সবগুলো ওয়েবসাইট রিলেটেড অ্যাড। ওয়েবসাইট ছাড়া ফেসবুক রিলেটেড কোনো অ্যাড পাবেন না। ফেসবুক রিলেটেড কেন বলেছি? কারণ হচ্ছে হ্যাঁ, আপনি একটা বিজনেস ফেসবুক সোশ্যাল মিডিয়ায়ও থাকতে পারে, এসইওর মাধ্যমে ওয়েবসাইটেও থাকতে পারে, ইনস্টাগ্রামেও থাকতে পারে, আপনার হচ্ছে টুইটার, লিঙ্কডইন এগুলোতেও থাকতে পারে। রাইট? এটা তো আপনি জানেন যে একটা কোম্পানির জন্য বিভিন্ন রকম অ্যাকাউন্ট ওরা ক্রিয়েট করে থাকে। কিন্তু ইউটিউবের মধ্যে যখনই কোনো অ্যাড এখানে আসবে সব সময় দেখবেন ওয়েবসাইটের অ্যাড এখানে পাবেন, ডট কম, অমুক তমুক, এই সেই। বিকজ অফ আমরা কিন্তু ইউটিউবের অ্যাড যেগুলা করছে সেটা হচ্ছে গুগলের হেল্প নিয়ে করছে। তো গুগল কিন্তু টাকা নিচ্ছে ইউটিউবে অ্যাড গুলো দেওয়ার জন্য। কার থেকে টাকা নিচ্ছে? যারা ওয়েবসাইট রিলেটেড মানুষজন আছে তাদের থেকে টাকা নিচ্ছে, যে ঠিক আছে তোমার ওয়েবসাইটকে প্রমোশন চালাবো আমি, গুগলের ভেতরেও চালাবো, ইউটিউবের ভেতরে এই প্ল্যাটফর্মেও চালাবো। তো তখন যারা ওরা যেটা করতেছে সেটা হচ্ছে ওদের থেকে টাকা নিয়ে ইউটিউবের মধ্যে অ্যাড প্রমোশন চালাচ্ছে। একটু খেয়াল করে দেখবেন অ্যান্সারটা পেয়ে যাবেন আপনারা, যে যে কথাটা আমি একটু আগে বললাম আপনাদেরকে। এই যে মোবাইলে এইভাবে দেখতে পাবেন, আর হচ্ছে এই পিসি বা ল্যাপটপে আমরা এইভাবে দেখতে পাই, আমরা সবাই জানি বিষয়গুলো। আচ্ছা, শপিং অ্যাড মানে হচ্ছে গুগলের মাধ্যমেই আমরা কি করব, বিভিন্ন রকম শপিং অ্যাড করে থাকি। তো এখানে ওয়েবসাইটের কথা কিন্তু বলছে না ডিরেক্ট, এখানে বিভিন্ন রকম সাইটে যাবেন, গেলে যেরকম এখানে দেখেন ডেক্স এর কথা বলছে, ডেক্স সার্চ করছে, ডেক্স এখানে চলে আসে। এখন এখানেও কিন্তু আমাদের ডেক্স আসে, এখানেও আমাদের ডেস্ক আসে, অ্যামাজন আসে, বিভিন্ন জিনিস আছে। আমরা কয়জন ওয়েবসাইট থেকে পারচেস করি বলেন তো? যে কোনো কিছু আমাদের যাই লাগুক না কেন, কয়জন মানুষ আছি এখনো 2023 সালে? তো ওয়েবসাইট রিলেটেড ইউজ টু খুব কম ছিলাম আমরা 2023 সালে। 2024 সালে এসে মোটামুটি ইউজ টু হয়েছে। এখন দেখবেন 2025 সালে এসে আরো বেশি ইউজ টু হয়ে যাব ওয়েবসাইটের উপরে অন ডিপেন্ড। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কি, আমরা কি অন্যান্য কান্ট্রির মধ্যে এখনো কি ইউজ টু এরকম হতে পেরেছি? এখনো কিন্তু হতে পারিনি। অন্যান্য কান্ট্রির মধ্যে দেখবেন যে সবকিছু ওয়েবসাইট রিলেটেড ইউজ টু ওরা, কিন্তু আমাদের কান্ট্রিতে এখন পর্যন্ত ওই রকম টাইপের ইউজ টু কিন্তু হয়নি, যে আমরা সবকিছু ওয়েবসাইটের থ্রুতে, সবকিছু গুগলের থ্রুতে পারচেস করব। এখনো কিন্তু ওই রকম অবস্থানে বাংলাদেশ 10%ও যায়নি। তো সেক্ষেত্রে এটার একটা অ্যাড আছে যেটাকে বলছি শপিং অ্যাড। তো টাকা খরচ করে গুগল যেটা করে বিভিন্ন জায়গায় শপিং অ্যাড দিয়ে থাকে। তো এই ক্ষেত্রে গুগলের মধ্যে যখন যারা ঢুকে যে জিনিসটা দেখতে চায় ওই অ্যাড গুলো ওদের সামনে যায়, ওটাকে মূলত বলছে শপিং অ্যাড। আচ্ছা, এরপর চলে আসি লোকাল সার্চ অ্যাড। এইগুলো কিন্তু আমাদের বাংলাদেশে আসলে নাই। সেটা কিভাবে নাই? দেখেন, লোকাল সার্চ অ্যাড বলতে বোঝাচ্ছে যে লোকালি যারা আসলে সার্ভিস দিয়ে থাকে, ইমার্জেন্সি সার্ভিস, লোকালি সার্ভিস। আপনার ইলেকট্রিশিয়ানের কোনো দরকার, আপনার কারেন্টের প্রবলেম হচ্ছে সাডেন ঘরের মধ্যে, আপনার প্লাম্বিং এর দরকার। প্লাম্বিং বলতে আপনার ওই যে ওয়াশরুমের কল, তারপর হচ্ছে বেসিনের কল, আপনার হচ্ছে কিচেনের বিভিন্ন রকম যে প্লাম্বিং এর প্রবলেম গুলো হয়ে থাকে, এটা সাডেন ভেঙে গেল বা খুলে গেল, আপনার হঠাৎ করে প্লাম্বিং এর দরকার আছে, আপনার গ্যাস রিলেটেড প্রবলেম, আর অন্যান্য টুকটাক ঘরে ইমার্জেন্সি কিছু প্রবলেম গুলো থাকে, এটার জন্য কি হয়, বিভিন্ন রকম লোকালি সার্চ অ্যাড দেওয়া হয়ে থাকে। তো যখনই মানুষের দরকার হয় ওরা কি করে, নিয়ার বাই, অর্থাৎ ওদের আশেপাশে যারা এই রিলেটেড সার্ভিস গুলো দিচ্ছে ওদেরকে খুঁজে, ওদেরকে যখন সার্চ দেয় তখন গুগল ওদেরকে দেখাই দেয় যে আপনার বাড়ির পাশে এরা এরা আছে, একদম দেখবেন যে আশেপাশে লোকেশনে দেখাই দিবে যে অমুক জায়গায় আছে। দেখেন সিস্টেমটা দেখেন, ওদের সাইডে আপনি ঢুকতে পারবেন, ওদের ওয়েবসাইটে যেতে পারবেন, ওদের ফেসবুকে যেতে পারবেন, ওদেরকে সরাসরি কল করতে পারবেন। হ্যাঁ, সবকিছু ওদের ওখান থেকে দেখতে পারবেন, দেখে আপনি কিন্তু সাথে সাথে ইমার্জেন্সি তে কল করে তাদেরকে নিয়ে আসতে পারবেন। কিন্তু আমাদের বাংলাদেশে কি এই সার্ভিস গুলো অ্যাভেলেবেল আছে ওভাবে? অ্যাভেলেবেল কিন্তু ওইভাবে করে নাই, কারণ লোকালি সার্চ অ্যাড আসলে আমরা ওইভাবে দেই না। আমরা কি করি, আমাদের যেটা করে থাকি, আমাদের ইমার্জেন্সি এই রিলেটেড সার্ভিসের জন্য আগে থেকে মোবাইলে হচ্ছে সেভ করে রাখি, অথবা আমাদের এই রিলেটেড প্রবলেম গুলো হলে আমরা আশেপাশে ইলেকট্রিশিয়ানের দোকানে যাই, অথবা আশেপাশে যেই প্লাম্বিং এর বা এই রিলেটেড যেই স্যানিটাইজারের দোকানগুলো আছে ওখানে যাই, ওখানে যেয়ে ওদেরকে আমরা ডাকি। হ্যাঁ, তো এই কাজগুলো করে থাকি। তো লোকালি সার্চ অ্যাডটা আসলে অন্যান্য কান্ট্রি, উন্নত কিছু কান্ট্রি, কিছু কিছু এলাকার জন্য খুব দরকার। এই যে যেরকম এখানে কিছু বিষয়গুলো এখানে লেখা আছে। তো
সবাইও আসলে এই জিনিসগুলো ব্যবহার একটু কমই করে। উন্নত কান্ট্রি যেগুলো আছে, উন্নত কান্ট্রির ভিতরে উন্নত এলাকা, ওগুলার মধ্যে বেশি হয়ে থাকে এগুলো, হ্যাঁ? আচ্ছা, এরপরে অনলি কল অ্যাডস, যদি এখানে যায় কল অ্যাডে, শুধুমাত্র কলে কনভার্ট হবে, হ্যাঁ? আর কোনো কিছুতে না। এখন কলে কনভার্টের জন্য কারা কারা এই অ্যাড গুলো দিতে পারে, যেরকম ডক্টর যারা আছে, অ্যাডভোকেট যারা আছে, টিচার যারা আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা কিন্তু এই রিলেটেড অ্যাড গুলো বেশি দিয়ে থাকে, কারণ ওদের এখানে এসএমএস বা অন্যান্য কিছুর দরকার নাই। কল দিবে, কনভার্ট করবে, হ্যাঁ হ্যাঁ, যে এই এরকম সিরিয়াল দিচ্ছে বা এরকম টাইপের কিছু একটা। তো সেই ক্ষেত্রে ওয়েবসাইটের থ্রুতেও আপনি কি করতে পারেন, কলে কনভার্ট করে কাজ করতে পারেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে এইটা হচ্ছে কল অনলি অ্যাডস। লোকাল সার্ভিস অ্যাড, একটা হচ্ছে লোকাল সার্চ অ্যাড, একটা হচ্ছে সার্ভিস অ্যাড। এটা হচ্ছে সার্চের মাধ্যমে আপনি পাবেন, আর এরা হচ্ছে লোকালি সার্ভিস গুলো দেয়, হ্যাঁ? দুইটা মোটামুটি কাছাকাছি। এই হচ্ছে আপনার কয়েকটা ইম্পর্টেন্ট অ্যাড গুলো আমি একটু আপনাদেরকে ব্রিফ করলাম, যার মধ্যে আপনাদের, আচ্ছা আমি আপনাদের একটু অ্যাটেন্ডেন্সের শীট দিয়ে নিই, তারপর কথা বলছি আপনাদের সাথে। ওরে আল্লাহ, অ্যাটেন্ডেন্স অলরেডি অনেকেই দিচ্ছে। হ্যাঁ, অনেকে অর্ডার করে, অনেকে অর্ডার অর্ডার করে, আবার অনেকেও করে না। আচ্ছা, যেটা বলছিলাম, কোথায় ছিলাম, এখানে। তো সেখান থেকে দেখেন, যেটা বেশি ইম্পর্টেন্ট আমি বলছি, যেটা সব জায়গায় লাগবে সেটা হচ্ছে সার্চ অ্যাড, এটা ছাড়া সম্ভব না। তারপর আপনার হচ্ছে ডিসপ্লে অ্যাডটাও খুবই জরুরি, এটাও ছাড়া সম্ভব না। এরপরে যেটা সব জায়গায় মানে পুরো ওয়ার্ল্ডের মধ্যে চলে, সেটা হচ্ছে আপনার ইউটিউবের জন্য ভিডিও অ্যাডস। তো এইগুলো কিন্তু খুবই জরুরি। তা আমি আপনাদেরকে কয়েকটা অ্যাড আসলে দেখাই দিব, একদম হাতে কলমে করে আপনাদেরকে দেখাই দিব। তো এর আগে আপনাদের আরো একটা পার্ট আমাকে বুঝাইতে হবে কাল নেক্সট ক্লাসে। সেটা হচ্ছে, আমরা এর আগে ফেসবুকের মধ্যে যেরকম দেখেছিলাম যে আসলে ফেসবুক কিভাবে বিডিং করে, ফেসবুক বিডিং অপশনটা বা ফেসবুক কিভাবে বিট করে, আমাদের কিন্তু গুগলেরও এই বিডিং অপশনটা দেখতে হবে যে আসলে গুগল কিভাবে বিট করে। কারণ অনেকের মাথার মধ্যে কিন্তু এই জিনিসটা ঢুকে আছে যে গুগলের মধ্যে মনে হয় আমরা বেশি টাকা যদি খরচ করে অ্যাড ক্যাম্পেইন রান করি, তাহলে মনে হয় আমরা র্যাঙ্কে উঠে যাব। অর্থাৎ আমার ওয়েবসাইটটা পপুলার হবে, মানুষ সবাই দেখবে, এবং আমি আমার ওয়েবসাইটটাকে আহ হচ্ছে এসইও করে টাকা খরচ করে আমি র্যাঙ্কিং এ উঠাই দিতে পারবো। এরকম যদি হতো তাহলে কি হতো, অন্যান্য কোম্পানির কি টাকা নাই? দেখেন এখানে যদি আমি অন্য পেজেও যদি যাই, পেজ 4 এ গেলাম, হ্যাঁ, এই যে যারা যারা এখানে আছে তাদের কি হচ্ছে যেরকম wordpress.com, এরা কিন্তু খুব ভালো পপুলার কোম্পানি, হ্যাঁ? তাদের ওয়েবসাইটও কিন্তু অনেক ভালো। ওয়েবসাইট wordpress.com, ওরা কিন্তু অনেক ভালো কোম্পানি। কিন্তু একটু যদি যাই, দেখেন তো ওরা কি পেজ নাম্বার 1 এ আছে? ওদের টাকা পয়সার অভাব আছে? ওদের টাকা পয়সার কিন্তু অভাব নেই। দেখেন নাই, ফার্স্ট পজিশনে ফার্স্ট পেজের ভেতরেই নাই, আশেপাশেই নাই। ওদের কি টাকা পয়সা নাই? ওদেরও অনেক টাকা পয়সা আছে, কিন্তু এসিওর মাধ্যমে, তারপর গুগল অ্যাডস এর মাধ্যমে সবকিছু মিলাই ঝিলাই কিন্তু র্যাঙ্কিং এর মধ্যে আসার একটা ব্যাপার থাকে। তো দেখা যাচ্ছে যে ওদের থেকে পিছিয়ে আছে, এইটার জন্য কিন্তু ও এই জিনিসটা নিয়ে র্যাঙ্ক করতে পারছে না, 3 নাম্বার পেজে পড়ে আছে ও। ওর কি টাকা নাই? ওর কিন্তু টাকা আছে। তাহলে গুগল যদি শুধু টাকার উপরে ডিপেন্ড করতো, অন ডিপেন্ড থাকতো গুগল শুধু টাকার উপরে, তাহলে কিন্তু যে কেউ গুগলকে বেশি বেশি টাকা দিয়েই অ্যাড ক্যাম্পেইন রান করে ফার্স্ট পজিশনে চলে আসতে পারতো। কিন্তু গুগলের এরকম কোনো বিডিং অপশন চলে না। আমরা নেক্সট ক্লাসে সবার আগে দেখবো যে কি গুগল কিভাবে বিট করে, তারপরে আমরা দেখবো যে কিভাবে আসলে অ্যাড ক্যাম্পেইন গুলো রান করতে হয়। ঠিক আছে, বিটটা আগে আমাকে দেখতে হবে, আর না হলে আপনারা বুঝতে পারবেন না যে গুগলের আসলে বিডিং গুলো কি কি আছে। বুঝতে পেরেছেন? তো এটা খুবই জরুরি। তো এইটার জন্য আপনারা যেটা করেন সেটা হচ্ছে, নেক্সট ক্লাসে আপনাদের যেটা করব, আগে বিডিংটা দেখাবো, তারপর গুগল অ্যাডস নিয়ে কথা বলবো। গুগল অ্যাডস এর ক্লাস কিন্তু বৃহস্পতিবারে শেষ হবে না, কারণ আমাদের এখানে কিন্তু কয়টা অ্যাড দেখতে পাচ্ছেন অন্তত আপনাদের, উম আমি ইচ্ছা করে এতগুলো অ্যাড দেখাই দিই আপনাদেরকে। অনেকে দেখবেন যে শুধু সার্চ অ্যাড দেখায় আর ডিসপ্লে অ্যাডটা একটুখানি বলে দেয়, হ্যাঁ? ডিসপ্লে অ্যাডটা করতে, সার্চ অ্যাড হয়ে গেলে ডিসপ্লে অ্যাডটা করতে 5 থেকে 10 মিনিট লাগবে, এর বেশি লাগবে না। কিন্তু তারপরে আমি আপনাদেরকে 3টা অ্যাডই দেখাই দেবো, হ্যাঁ? ইম্পর্টেন্ট 3টা অ্যাডই দেখাই দেবো ইনশাল্লাহ, আশা করছি। তো আপনাদের নেক্সট বৃহস্পতিবার কিন্তু গুগলের ক্লাস শেষ হবে না, আপনাদের আবার মঙ্গলবারে আসবে। তো গুগলের একটা ক্লাস শেষ করে আবার আপনাদের ইউটিউব মার্কেটিং আছে, আরো অনেক কিছু বিষয় আছে। আচ্ছা, একটু ডিসকাশন করি আপনাদের সাথে, জাস্ট একটু ধারণা দিয়ে রাখি আপনাদের।
সেটা হচ্ছে আপনাদের ক্লাস কিন্তু আর বেশি একটা নাই। একটু যদি যাই 16 তারিখে ক্লাস অবশ্যই গুগল আর্টস শেষ হবে না 16 তারিখে। আমাদের যেতে হবে আবার 21 তারিখে। আমাদের আবার 21 তারিখে যেতে হবে। 21 তারিখে যদি আমরা যাই, এখানে গুগল আর্টস শেষ করে দিব, সাথে ইউটিউবটাও ধরে ফেলবো এখানে। ইউটিউবটা ধরে কতটুকু কি করতে, ইউটিউবে একটা ক্লাস লাগবে, ইউটিউবে দুটা ক্লাসের দরকার নাই, ইউটিউবে একটা ক্লাস লাগবে। বৃহস্পতিবারের ক্লাসটা আমি সময় মতো শুরু করে দিব, বৃহস্পতিবারের ক্লাসটা সময় মতো শুরু করে দিব। আর যেন আপনাদের দুইটা অ্যাড অন্তত দেখাইতে পারি, ইনশাআল্লাহ সার্চ অ্যাড আর ডিসপ্লে অ্যাড দুইটাই দেখাই দিতে পারবো। থাকবে শুধু আপনাদের 21 তারিখে ভিডিও অ্যাড। ভিডিও অ্যাড আধা ঘন্টা সময় লাগবে, শুরু থেকে আধা ঘন্টা শেষ করব, আর পরের 1 ঘন্টা ইউটিউব মার্কেটিংটা শেষ করে ফেলতে পারবো, অসুবিধা নাই। তারপরে ধরেন 23 তারিখে ফাইবার, 23 তারিখে ফাইবার ধরলে আপনাদের বৃহস্পতিবার পরে, হ্যাঁ। আর তাহলে আপনাদের এইখানটায় এক্সামের যে একটা বিষয় আছে, ওই এক্সামের বিষয়ের জন্য আপনাদের 28 তারিখ অথবা 30 তারিখ যে কোনো একটা, এটার মধ্যে তো সাপোর্ট ক্লাস যা লাগে ওগুলো তো দিবই, ওটা কোনো সমস্যা না, সাপোর্ট ক্লাস এগুলো কোনো সমস্যা না, ওগুলো দেওয়া হবে। তো আপনাদের যেটা হলো সেটা হচ্ছে 28 অথবা 30, যে কোনো একদিন আপনাদের ফাইনাল এক্সাম হয়ে যাবে। ঠিক আছে, একটু আগে থেকেই বলতেছি আপনাদেরকে, 28 তারিখ অথবা 30 তারিখ। এখন আপনারা কি 28 তারিখ পরীক্ষা দিতে চান নাকি 30 তারিখ পরীক্ষা দিতে চান? আপনাদের ডেট অনুযায়ী কিন্তু 28 তারিখই পড়ে। তারপরে আমি এটা আপনাদের উপরে ছাড়লাম, 28 তারিখ পরীক্ষা দিবেন নাকি 30 তারিখ পরীক্ষা দিবেন। অনলাইনেই পরীক্ষা হবে, সার্টিফিকেট অফলাইনে আসতে হবে। পরীক্ষা অনলাইনে হবে, সার্টিফিকেট অফলাইনে এসে নিয়ে যেতে হবে। বলছি কোশ্চেনের কথা বলে দিব। 30 তারিখ, আচ্ছা। তাহলে আমি আপনাদের 30 তারিখ ফাইনাল এক্সাম নির্ধারিত করে ফেললাম, ঠিক আছে, নির্ধারিত করে ফেললাম। আমি পোস্টও করে দিব আপনাদের গ্রুপে যে 30 তারিখ ফাইনাল এক্সাম হবে, আগে থেকেই বলে রাখতেছি। আপনাদের জন্য একটু ভালো হয়, এটার জন্যই আমি প্রত্যেকটা ব্যাচে যেটা করি স্টুডেন্টদের ভালোর জন্য একটু আগে থেকে বলে দিই। আগে থেকে বলতে কিন্তু ভালো আগে থেকে বলতেছি, দেখেন 3 সপ্তাহ প্রায় বা 2.5 সপ্তাহ আগে থেকে বলে দিচ্ছি। এখন 30 তারিখ ফাইনাল এক্সামটা ফাইনাল ডান। 30 তারিখ সন্ধ্যা 7টায় আপনাদের ক্লাস টাইমে যখন তখনই হবে। আচ্ছা, এটা হলো অনলাইনে আপনাদের পরীক্ষা, আমি সব বলে দিচ্ছি, একটু অপেক্ষা করেন। অনলাইনে আপনাদের পরীক্ষা হবে, যেভাবে করে ক্লাসে আসেন ঠিক সেভাবে করে এক্সামটা আপনাদের অনুষ্ঠিত হবে। এক্সামটা হবে 3টা প্যাটার্নে, এক্সামটা হবে। সেটা কি টাইপের এক্সাম হবে? একটা হচ্ছে জাকারিয়া, টেস্ট এক্সাম চলে বুঝতে পারছি, এটা কিন্তু ফাইনাল এক্সাম। যারা এক্সাম দিবেন না, কোনো ফ্রাইডে ট্রাইডে হবে না ভাই। কেন হবে না দেখেন, আমার 7 দিনই ক্লাস থাকে। আপনাদের যেই টাইমে পরীক্ষা, মানে যেই দিন যেই সময় আপনারা ক্লাস নেন, ওই টাইমে ওই দিনে ওই সময়ের মধ্যে আমাকে পরীক্ষা নিতে হবে। আমি তো অন্য কারো ব্যাচ বন্ধ করে আপনাদের পরীক্ষাটা নিতে পারি না, হ্যাঁ। সো এটা তো বুঝতেই পারছেন, ফ্রাইডেও আমার ব্যাচ থাকে। আমি সম্ভব না, ফ্রাইডেতেও সম্ভব না। আপনাদের যেই বার ক্লাস সেই বারে কিন্তু পরীক্ষা নিতে হবে জাকারিয়া। সো পরীক্ষা নিয়ে এত প্যারা নেওয়ার দরকার নেই জাকারিয়া, আপনি আমাকে নক দিয়ে আমি কথা বলবো আপনার সাথে, ওকে। আচ্ছা, এখন একটু শুনেন বিষয়গুলো। আপনাদের 3টা ক্যাটাগরিতে পরীক্ষা নেওয়া হবে। সেটা হচ্ছে, একটা হবে আপনাদের অনলাইন স্টুডেন্টদের জন্য, ওরালটা আসলে রাখি না, একটু টাফ হয়ে যায় ওরালটা, দেখা যায় অফিসে এসে আবার ওরাল দিবেন, একটা পার্ট রেখে দিলাম ওরাল, তারপর ওই পার্টের পরে আবার সার্টিফিকেট, একটু ঝামেলা হয়, এই জন্য অনলাইনে ওরালটা বন্ধ করে দিছি। আর যেটা হবে সেটা হচ্ছে এমসিকিউ থাকবে, শর্ট কোশ্চেন থাকবে এবং প্র্যাকটিক্যাল থাকবে। এমসিকিউ ধরেন 20 মার্ক 20টা, আর শর্ট কোশ্চেন ধরেন 10টা থাকবে, 20টা দিব না, 10টা থাকবে 2 মার্ক করে, 20 20 20 40, আর 60 থাকবে আপনাদের প্র্যাকটিক্যালের ভেতরে। তো 60 মার্কের ভেতরে আপনার কয়টা প্র্যাকটিক্যাল হবে আমি জানি না, আই এম নট শিওর, যেহেতু প্রত্যেকটা ব্যাচের জন্য নতুন নতুন কোশ্চেন রেডি করা হয়। এখন 25 সালে কি প্যাটার্ন করছে আমি বলতে পারছি না। তো সেক্ষেত্রে আপনাদের তিনটা হতে পারে প্র্যাকটিক্যাল, 20 20 করে তিন, হচ্ছে 60টা, তাইলে হচ্ছে আপনার 3 ভীষণ 60, আর অথবা 30 30 30 দুগুণে 60, এটাও হতে পারে। অর্থাৎ 2টা প্র্যাকটিক্যাল অথবা 3টা প্র্যাকটিক্যাল হতে পারে, এটা বলে দেন। 3টার বেশি দিবে না, 2টার কমও দিবে না, 3টার বেশিও দিবে না, হয় 2টা নয় 3টা। ঠিক আছে, তাহলে আমি কিন্তু কোশ্চেন প্যাটার্নও বন্ধু বলে দিলাম যে এমসিকিউ 20,
20টা শর্ট কোশ্চেন, 10টা থাকবে 2 মার্ক করে, 10টা 20, 40 আর হচ্ছে 60, হয় 3টা নাই 2টা, যে কোনো একটা। আচ্ছা, একটু বলছি, আমি এরুদ্দিন একটু ওয়েট করেন। আচ্ছা, এটা গেল আপনাদের 100 মার্কের কোশ্চেন প্যাটার্ন। আর বাকি 100 মার্ক কিন্তু আপনাদের অ্যাটেন্ডেন্স, আপনাদের বাড়ির কাজ, আপনাদের ক্লাস পারফরমেন্স, আপনাদের ওভারঅল যত জিনিস আছে ওগুলোর উপরে, হ্যাঁ ওইটা আলাদা, বাকি 100 মার্ক। আর এটা আপনাদের ফাইনাল এক্সামের উপরে 100 মার্ক। আচ্ছা, এখন এইখানে আপনাদের এত স্ট্রিক্ট করব না যে আপনাদের ইন্ডিভিজুয়াল পাস করতে হবে, এত স্ট্রিক্ট করি না আমি অনলাইনের মধ্যে। তো আপনাদের যেটা করব সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল হচ্ছে অনলাইনে হবে, সবকিছু অনলাইনে হবে, অফলাইনে হবে না, বলছি। আচ্ছা, এখন আসেন, আহ কি জানি আপনারা কোশ্চেন করেন না, আমি একটু শেষ করি তারপর কোশ্চেন করেন, দেখা যায় একটা ইম্পর্টেন্ট কথা বলতেছি, আপনাদের কোশ্চেন পড়ে অ্যান্সার দিতে দিতে ওটা ভুলে যাচ্ছি। উম কি জানি বলতেছিলাম, প্র্যাকটিক্যাল তো বলবোই। ও আচ্ছা, ইন্ডিভিজুয়াল পাস লাগবে না, এটা অনলাইনে আমি করি না, অফলাইনে করে থাকি। তো ইন্ডিভিজুয়াল না, আপনার টোটাল পাস হলেই আপনি পাস। আরেকটা বিষয়, যারা প্র্যাকটিক্যাল অ্যাটেন্ড করবেন না, অথবা প্র্যাকটিক্যাল ধরেন আমি 3টা প্র্যাকটিক্যাল দিয়েছি ধরেন, আমি দেই, অফিস দেখ, এক্সামিনার দেখ, যারাই দেখ না কেন, ধরেন আমি 3টা প্র্যাকটিক্যাল দিয়েছি, 3টা প্র্যাকটিক্যালের ভিতরে এখানে কোনো অপশন থাকবে না যে হয় এটা না অল্টারনেটিভ, কিছুই থাকবে না, যেটা কোশ্চেনে আসবে সেটাই অ্যান্সার দেওয়া লাগবে। প্র্যাকটিক্যালের মধ্যেও কোনো অল্টারনেটিভ থাকবে না, যদি 2টা দেয় 2টাই, 3টা দেয় 3টাই। এখানে এমন না 4টা 5টা আপনার থাকবে, ওখান থেকে আপনি যেটা খুশি সেটা দিলেন, এটা কিন্তু হবে না, হ্যাঁ। তো যদি 3টা বলে 3টাই, 2টা বলে 2টাই। এখন প্র্যাকটিক্যালের ক্ষেত্রে একটু বলি, এটা এই ক্ষেত্রে একদম স্ট্রিক্ট, অফিসেও স্ট্রিক্ট। সেক্ষেত্রে আপনি হতে পারে এমসিকিউ কয়েকটা পারেন না, বা রিটেন কোশ্চেন কয়েকটা লিখেন নাই, সেটা মাফ করব। কিন্তু প্র্যাকটিক্যালের ক্ষেত্রে আপনি ধরেন একটা প্র্যাকটিক্যাল দিলেন, 2টা দিলেন, আপনি টাচই করলেন না, আপনি কোনো কিছু জমাই দিলেন না, বাক্স খালি, সেক্ষেত্রে কিন্তু এই জায়গায় আমার অফিস খুব স্ট্রিক্ট। ওখানে আবার আমাকেও জবাবদিহি করতে হবে আপনার জন্য, অ্যাজ এ, আবার মানে এটা আমি আপনার থেকে কি জবাবদিহি নিব বলেন? ফোন দিয়ে হয়তো বা এতটুকু বলতে পারি যে আপনি কেন এটা অ্যাটেন্ড করেন নাই। এছাড়া কি আপনার সাথে আমার কোনো কিছু আর করার সুযোগ আছে বলেন? আপনারা কি ছোট মানুষ যে আমি বলবো এই তুমি করো নাই কেন, তোমাকে পরের ক্লাসে উঠতে দিব না? এরকম তো আসলে বিষয় না। কিন্তু এটা আমি আপনাদেরকে একটু বলে দিলাম। ধরেন আপনারা পারেন না, কথার কথা, প্র্যাকটিক্যালটা পারেন না, কিন্তু অ্যাটলিস্ট ট্রাই করতে হবে, হ্যাঁ। ট্রাইটা করলে যেটা হয় সেটা হচ্ছে অফিস দেখবে না আপনি চেষ্টা করেছেন, আপনি ট্রাই করেছেন, সেটার ক্ষেত্রে মানবতার খাতিরে আপনাকে হয়তোবা কিছু মার্কস দিতে পারে। কিন্তু আপনি কি করলেন, একটা প্র্যাকটিক্যাল জমা দিলেন, বাকি 2টা ধরলেনও না, দেখলেনও না, তাহলে আবার অফিস কিন্তু এটার জন্য রাগ করবে, আমার উপরে রাগ করবে, ঠিক আছে। আমি কার উপরে রাগ করবো, হয়তোবা যে স্টুডেন্ট এরকম করবেন মনে মনে রাগ করবো, এছাড়া আমার কি করার আছে? আপনাদেরকে ফোন দিয়ে আমি কি 2টা বকাঝকা দিতে পারবো এরকম করে বলেন? তো সেক্ষেত্রে প্র্যাকটিক্যালটা অবশ্যই অবশ্যই 2টা দেই 3টা দেই, আপনাকে অবশ্যই ভুল হোক সেভাবে হলেও কিন্তু সাবমিট করতে হবে, বলছি। তো প্র্যাকটিক্যালের জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো প্র্যাকটিক্যাল আপনার আসতে পারে, আজ লাইক ধরেন ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজির পার্টে ধরেন যদি বললাম কাস্টমাইজ কাস্টমার ওয়ার্কশিটটা আপনারা করে দেন। আপনারা কিভাবে জমা দিয়েছেন কাস্টমার ওয়ার্কশিট? আপনারা কাস্টমার ওয়ার্কশিট হচ্ছে একটা ডক্সে করেছেন অথবা ওয়ার্ডে করেছেন, সেটাকে পিডিএফ আকারে নিয়েছেন, ওয়ার্ডে যদি করে থাকেন, ডক্সে করলে সেটাকে শেয়ার করে দিয়েছেন, ভিউয়ার করে দিবেন সবাই, এডিটর করবেন না কেউ, হ্যাঁ ভুলেও। তো ভিউয়ার করে আপনারা জাস্ট কি করলেন, ওইটা লিঙ্কটা বসিয়ে দিলেন, ওখানে আলাদা আলাদা জায়গা থাকবে, লিঙ্ক বসানোর জন্য জায়গা থাকবে, সবকিছু আপনাদের কোশ্চেনটা অনলাইনে পুরোপুরি দিয়ে দেওয়া হবে, জাস্ট আপনাকে কোনো কষ্টই করতে হবে না। এমসিকিউ এর ক্ষেত্রে আপনি সিলেক্ট করবেন, আর আর আপনার হচ্ছে শর্ট কোশ্চেনের ক্ষেত্রে ওখানেই লিখবেন, কোনো আলাদা কোথাও লিখতে হবে না, ওখানেই লিখবেন। আর প্র্যাকটিক্যালের ক্ষেত্রেও আপনি যেটা করবেন, ওখানে লিঙ্ক গুলো দিয়ে দেবেন, প্রোভাইড করে দেবেন, হ্যাঁ। আবার ধরেন ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস এর ক্ষেত্রে তো লিঙ্ক দেওয়ার কিছু নাই, তাহলে আপনি কি করবেন, ওটা আপনারা কি করেছেন, অ্যাডের ক্ষেত্রে স্ক্রিনশট দিয়েছেন না লাইট শট দিয়ে, তো স্ক্রিনশট গুলো তুলে একটা ফাইলের মধ্যে নিয়ে যাবেন, হ্যাঁ, একটা ফাইলে আপলোড করবেন, করে ওই ফাইলের লিঙ্কটা ওই স্ক্রিনশটের মধ্যে দিয়ে দিবেন, এভাবে করে আপনাদেরকে দিতে হবে। ক্লাসে প্রেজেন্ট দিতে পারেন নাই, তাহলে আপনি কি করবেন? প্রেজেন্ট দিতে পারেন নাই কেন? মডেল টেস্ট, না, মডেল টেস্ট নিব না। মডেল টেস্ট নিতে গেলে আপনারা বুঝে যাবেন কি টাইপের হবে,
তো দেখা যাবে যে অনেক এই ক্ষেত্রে একটা ডেমো ডেমো আসলে আমি ইচ্ছা করে অনলাইনে দেই না, হ্যাঁ? পারবেন আপনারা। আমি হয়তোবা কিছু প্যাটার্ন দিয়ে দিতে পারি, দেখি চিন্তা করি দিব কিনা। অনলাইনে কোনো ব্যাচেই আসলে দেই না, বলে দেই। হ্যাঁ, বলে দেই। আচ্ছা, এইভাবে আরকি। যে Google Ads নিয়ে দিতে পারি, LinkedIn নিয়ে দিতে পারি। এরকম করে আপনাদের ২ টা থেকে ৩ টা প্র্যাকটিক্যাল থাকবে। ঠিক আছে? যেদিন পরীক্ষা দিবেন, সেদিন অবশ্যই আপনাদের Facebook, আইডি, পেজ, আপনাদের হচ্ছে অ্যাকাউন্ট, অ্যাড ম্যানেজার, বিজনেস ম্যানেজার, তারপর হচ্ছে আপনাদের YouTube, আপনাদের LinkedIn, আপনাদের Google সবকিছু ঠিক রাখতে হবে। ঠিক আছে? মানে ওই পরীক্ষা দিতে বসলেন আর বললেন যে ম্যাডাম এই সমস্যার জন্য দিতে পারি নাই, ওই সমস্যার জন্য দিতে পারি নাই। এগুলা কিন্তু হবে না। হ্যাঁ? আমার হচ্ছে এইটা প্রবলেম, ওটা প্রবলেম এরকম করলে কিন্তু হবে না। আপনার প্রবলেম থাকলে আপনার ফ্যামিলির যে ফেসবুক আছে সেখান থেকে আপনার একটা অল্টারনেটিভ রেখে দিবেন। সমস্যা কি? আপনার ওইটা দিয়ে পারছেন না, আরেকটা দিয়ে ট্রাই করবেন। কিন্তু আমি যেহেতু আগে বলে দিছি তো এরকম রিলেটেড কোনো প্রবলেম কিন্তু আমি চাই না। আচ্ছা, আরেকটা বিষয় আমি একটু অবগত করি। আপনারা টাইমিং এর প্রশ্ন করছেন অনেকে। টাইমিংটা এখন বলবো না। টাইমিং যেদিন পরীক্ষা দিবেন সেদিন বলবো। বিকজ অফ কেন? কারণ আমি এখনো জানি না আসলে কোশ্চেন প্যাটার্ন কেমন হবে। যেভাবে বলছি সেভাবে বলে দিছি। আর প্র্যাকটিক্যাল কয়টা দিব তাও বলতে পারি না। প্র্যাকটিক্যাল বেশি দিলে সময় বেশি লাগবে, প্র্যাকটিক্যাল কম দিলে প্র্যাকটিক্যাল কম লাগবে। বুঝতে পেরেছেন? সময় কম লাগবে। তো সেক্ষেত্রে লিঙ্কডইন এর মধ্যে লিঙ্কডইনটা হয়তোবা নাও হতে পারে। দেখি কি কি করব। আচ্ছা। আহ আচ্ছা, এই যে মরিয়ম আক্তার, আপনি আমাকে চ্যাট বক্সে মেসেজ দিয়ে, চ্যাট বক্সে না, আমাকে মেসেঞ্জারে নক দিয়েন। এখানে কিছু বলার দরকার নাই, হ্যাঁ? আপনি চ্যাট বক্সে নক দিন, আমাকে আপনার সাথে পার্সোনালি কথা বলবো। আপনি অসুস্থ ছিলেন, কি হয়েছে না হয়েছে পরে কথা বলতেছি এই বিষয় নিয়ে আপনার সাথে আমি। আচ্ছা, যেটা আমি বলছিলাম সেটাতে আসি। তো সেক্ষেত্রে আপনাদের এইটার জন্য টাইমটা এখন বলতে পারতেছি না। যেদিন পরীক্ষা দিবেন সেদিন টাইম বলে দিব আপনাদেরকে। এটলিস্ট তো ওইভাবেই টাইম দিব, তাই না? আপনারাও তো মানুষ, একটা তো সময় তো দিতে লাগবে আপনাদের সাবমিট করার জন্য। ওটা তো বিবেচনা করেই আমরা দিব, হ্যাঁ? তো ওইটা নিয়ে আপনারা টেনশন করেন না। যে পরীক্ষা দিতে ধরেন লাগবে ২-৩ ঘন্টা, আমি বললাম ১ ঘন্টার ভেতরেই আপনি সাবমিট করে দেন। এরকম তো আর করব না। হ্যাঁ? তো এইটা এই ক্ষেত্রে নিশ্চিন্ত থাকেন। টাইমটা নিয়ে প্যারা নিয়েন না, ওটা আমি দেখব। আচ্ছা, আরেকটা বিষয় অবগত করি একটু আপনাদেরকে, সেটা হচ্ছে আজ অলরেডি ৩৮ হয়ে গেছে না? আচ্ছা। এখানে আপনাদের পরীক্ষা কবে? ৩০ তারিখ। রাইট? ৩০ তারিখ পরীক্ষা দিলে আপনাদের এট লিস্ট ১ সপ্তাহের মতো একটা সময় লাগবে আমাদের, হ্যাঁ? এখান থেকে। তো আপনাদের কিন্তু অফলাইনে এসে সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে। আমাদের অফিস থেকে আপনাদের সার্টিফিকেট গ্রিভেন্স সেরিমনির একটা প্রোগ্রাম থাকবে। আর আপনাদের তরফ থেকে হচ্ছে ফেয়ারওয়েল এর একটা প্রোগ্রাম সবসময় থাকে অনলাইনের ব্যাচে, প্রত্যেকটা ব্যাচ থেকেই থাকে। তো আপনাদের তরফ থেকে ফেয়ারওয়েল এন্ড আমাদের তরফ থেকে সার্টিফিকেট গ্রিভেন্স সেরিমনি। তো এরকম একটা বিষয়, ডেটটা এখনো ফিক্স না। তো সেক্ষেত্রে কিন্তু অফিসে আসতে হবে, আমাদের অফিসে এসে সার্টিফিকেট সুন্দর করে নিয়ে যাবেন একটা প্রোগ্রামের মাধ্যমে। আর আপনারা এখানে ব্যাচে যারা যারা আছেন, গ্রুপে যারা যারা আছেন, তারা নিজেরা নিজেরা ডিসকাশন করে নেবেন কি করবেন না করবেন। এটা একটা বিষয় গেল। সেকেন্ড যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে আপনাদের সাথে আরেকটা গ্রুপ আছে, ওই গ্রুপেরও হচ্ছে পরীক্ষা শেষ হবে। তো ২ টা যদি অনলাইন গ্রুপ একসাথে এড করে দিই তাহলে আপনাদের জন্য ভালো হয়। স্টুডেন্টও বেশি হয়, আপনারা একটা ভালো প্রোগ্রাম অর্গানাইজ করতে পারবেন স্টুডেন্ট বেশি হলে। সবকিছু মিলিয়ে, হ্যাঁ? ফাইন্যান্সিয়াল বলেন সবকিছু, এবারে ওভারঅল সবকিছু মিলিয়ে ঝিলিয়ে বললাম, হ্যাঁ? তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ভালো একটা প্রোগ্রাম অর্গানাইজ করতে পারবেন। তো এসইও ব্যাচ আছে, এসইও ২৪০৭। তো উনাদের সাথে আপনাদের ফেয়ারওয়েলটা দিয়ে দিব। ডিএম আর এসইও। সেক্ষেত্রে আপনারা এসইও যারা আছে তাদের সাথেও কথাবার্তা বলতে পারবেন। যারা ওরা আবার ডিএম এরও স্টুডেন্ট, এসইওর স্টুডেন্ট, কিছু স্টুডেন্ট মিক্সও আছে ওখানে। ওখান থেকেও কিছু হেল্প পাবেন, আবার আপনাদের থেকেও কিছু হেল্প পাবে। তো সেক্ষেত্রে ২ টা ব্যাচ মিলিয়ে করতেছি। আপনাদের জন্য একটু অবগত করে দিলাম। ওদেরকে বলে দিছি, আপনাদের ব্যাচের কথাও বলে দিছি যে আপনারা আর ওরা মিলে করবেন। তো এগুলো নিয়ে আমি আবার পরে বৃহস্পতিবার ডিসকাশন করব। সমস্যা নাই। আর কালকে ক্লাস আছে ওদের, ওদেরকেও বলে দিব এই বিষয়টা। হুম? না আসতে পারলে কিভাবে নিবেন জানি না। এটা পরের সাবজেক্ট। যারা ঢাকার ভেতরে আছেন তারা তো অবশ্যই আসবেন। যারা ঢাকার বাইরে আছেন তারাও কিন্তু আসে। প্রত্যেকটা ফেয়ারওয়েল এর ভেতরেই
ঢাকার বাইরে থেকে কেউ না কেউ আসে, কারণ ওরিয়েন্টেশন ক্লাসে আপনাদের কিন্তু এই কথাটা আমি আগে থেকে বলে দিই। আপনারা কোন ইনস্টিটিউটের আন্ডারে কোর্স করলেন, কোন মেন্টর আপনার ছিল, সে কেমন, ইনস্টিটিউট কেমন, পরিবেশ কেমন, আসলে যারা যারা গোল্ড মেম্বারশিপও নিয়েছেন একটু তাদেরও তো এসে দেখা উচিত যে আসলে আমরা কি অবস্থায় আছি, আপনাদের কিভাবে সার্ভিস গুলো দিচ্ছি, আপনারা একটু শান্তি পান কিনা এসে। এটাও তো আপনাদের একটা দায়িত্ব মেন্টরের সাথে দেখা সাক্ষাৎ করা। তো যারা আসলে ঢাকার বাইরে থাকেন তারাও কিন্তু অনেকে আসেন, অনেকে আসেন না, প্রায়ই আসেন। আমরা প্রত্যেকটা ব্যাচ থেকেই 5-6 জন এমনিই আসে ঢাকার বাইরে থেকে, এবং মেয়েরাও উইলিংলি বলছি, মেয়েরাও আসে। আমি নিজেও অবাক হই, ছোট ছোট বাচ্চা নিয়ে চলে আসে। মানে ওরা আসলে এতটাই ইয়ে থাকে যে চলে আসে। মোবাইলে এক্সাম দেওয়া যাবে ম্যাম? মোবাইলে এক্সাম দেওয়া যাবে। মোবাইলে আপনি হচ্ছে ওই যে আপনার ক্রোম ব্রাউজার যেটা আছে গুগলের, সেটা নামায় নিলে আপনি মোবাইলেও এক্সাম দিতে পারবেন। ওই অ্যাড ক্যাম্পেইনের জন্য জাস্ট একটু প্রবলেম হবে, আর কিছু না। অন্যান্য জিনিস তো মোবাইলেও করতে পারবেন, টাইম লাগবে। হ্যাঁ, টাইম লাগবেই। আচ্ছা, তো আজকের একটু ক্লাস থেকে আমাকে বিদায় নিতে হবে, অলরেডি 10 মিনিট হয়ে গেছে, অন্যান্য ব্যাচরা ওয়েট করতেছে। তো ফাইনাল তাইলে কি হলো যে 30 তারিখে আপনাদের ফাইনাল এক্সাম অবধারিত। ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে হায়াত রাখে, ইনশাআল্লাহ আমি নিব। আর এটা গেল। আর এর পরের সপ্তাহে আপনাদের যে কোনো একটা ডেটে ফেয়ারওয়েল, আমি জানি না কোন ডেটে, এখানে আছে 8, 9, 10 এরকম একটা আছে, একটু দেখি। অফিস, আর অফিস থেকে এটার ক্লিয়ারেশনটা নিতে হবে, কারণ সবারই ফেয়ারওয়েল থাকে, ব্যস্ততা থাকে, অন্যান্য মেন্টররাও এখানে থাকবে। তো সেক্ষেত্রে এখানে কিভাবে কি করবেন এটার একটা বিষয় আছে, ওটা আমি দেখবো। আর এটা গেল। আর কোশ্চেন প্যাটার্ন ট্যাটার্ন এগুলো তো বলে দিছি, এগুলো নিয়ে আরো, আপনারা কোশ্চেন নিয়ে বেশি একটা টেনশন নিয়েন না, কোশ্চেন মিক্স করেই করব। আপনাদের আলহামদুলিল্লাহ প্রবলেম বেশি একটা হবে না, জাস্ট ভিডিও গুলো ভালো করে দেখেন, আর সাপোর্ট টাপোর্ট ক্লাস টাস ওগুলো তো পাবেনই, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বৃহস্পতিবার ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে আবার। ও আরেকটা বিষয় একটু অবগত করে দিই আপনাদের, আমি গ্রুপে বলে দিব। সেটা হচ্ছে যে আপনাদের অনেককেই আমি কল করেছি, অনেককেই আমি কল করতে পারি নাই, কিছু ডাটা পড়ে আছে আমার এখনো 2423 ব্যাচের। হ্যাঁ, অনেকের সাথে হয়তো আমার কথা হয়নি, যারা রেজিস্ট্রেশন করেছেন গোল্ড মেম্বারশিপ নিয়ে। দেখে আমি কালকে ফোন দিব, আজকে অনেকজনকে কল দিয়েছিলাম আমি। তো এটা আমার গাফলতির জন্য, আমার গাফলতি না আসলে, আমার ব্যস্ততার জন্য হয়েছে। অফিসের কিছু কাজ নিয়ে আমি আসলে অনেকটাই ব্যস্ত ছিলাম, অফিসও জানে। তো সেক্ষেত্রে অফিসকে রিকোয়েস্ট করে আমি কিছুদিনের টাইম এক্সটেন্ড করেছি। তো হচ্ছে একটু বলেছে যে আমাকে কিছুদিনের জন্য আহ হচ্ছে, যারা নিয়েছেন তারা তো নিয়েছেন, কিছুদিনের জন্য একটু সময়টা আমাকে বাড়াই দিতে। তো ওরা আমাকে 20 তারিখ পর্যন্ত একটা ডেট দিয়েছে, ডেডলাইন দিয়েছে। তো যারা যারা পেমেন্ট করতে চান 20 তারিখের ভেতরে, আপনারা হচ্ছে 2500 টাকা পেমেন্ট করতে পারবেন। এরপরে কিন্তু 3500 টাকা পেমেন্ট করতে হবে। হ্যাঁ, তো আমি একটু এক্সটেন্ড করে নিয়েছি। তো এখন আমি এটা গ্রুপে দিয়ে দিব, গ্রুপে আর প্যাসেঞ্জার গ্রুপে দুইটাতেই দিয়ে দিব। কেউ জিজ্ঞেস করলে একটু বললেন। আর যারা নিতে চান অ্যাজ সুন অ্যাজ, খুব দ্রুত নিয়ে নেন, পরবর্তীতে কিন্তু জানি না কত টাকাই আপনাদের নিতে হবে। ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।